যারা কানেক্টেড আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে আজকে হঠাৎ করে দেখা হইলো, কারণ আপনাদের ক্লাস ছিল হচ্ছে মিজান স্যারের সঙ্গে ইংলিশ, তাই না? মিজান স্যার একটু ফ্যামিলি প্রবলেমে হঠাৎ করে পড়ে গেছেন, এই কারণে আমরা চিন্তা করলাম যে আপনাদের ক্লাসটা বন্ধ না রেখে একটু ম্যাথটায় আগাই যাই, নাকি কি বলেন? ওকে, আচ্ছা, আমরা লাস্ট পর্যন্ত মনে হয় ইন্টারেস্টের এমসিকিউ এর কোশ্চেনগুলো মনে হয় সলভ করছিলাম, তাই না? মনে পড়ে? আচ্ছা, আজকে ওইটারই ধারাবাহিকতায় আমরা রিটেনে চলে আসছি এবং আমরা এটাও বলে দিছিলাম আপনাদেরকে যে এমসিকিউতে আমরা যে ফরম্যাটগুলো নিয়ে কাজ করছি রিটেনেও একই ফরম্যাট, কোনো বিন্দুমাত্র পরিবর্তন নাই। এই চ্যাপ্টারটার এমসিকিউ এবং রিটেন অলমোস্ট একই ধাঁচের কোশ্চেন হয়। আজকে শুধু লেখাগুলো দেখব যে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো লিখতে হয় কিভাবে, এইটা হচ্ছে মূলত আমাদের আজকের কাজ। তাহলে চলেন আগে আমরা একটা কোশ্চেন দেখে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে যে এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় রিটেনে। যেমন 1 নম্বর কোশ্চেন দেখেন কি বলতেছে, ইন এ সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে এ সাম বিকামস 4 টাইমস অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণের টাকাটা 5% হার সুদে। কথা বলতেছে কে? রেকর্ডের কাজ দেওয়া আছে, আপনার টেনশন করার কোনো কারণ নাই ভাই, ঠিক আছে? হ্যাঁ, কথা বলার মাঝখানে কথা বলেন না ভাই, এই জিনিসটা অড একটা লুকিং, তাই না? আমি কথাটা শেষ করি, হ্যাঁ, তারপরে কথা বলবেন। যে কেউ, শুধু আপনি না, যে কেউ অবশ্যই কথা বলবেন, কিন্তু একজন মানুষ কথা বলতেছে, এখন আপনি তার কথা না শুনে আপনার কথা যখন বলেন, তখন আমি আপনারটাও শুনতে পারি না, আমারটাও বুঝতে পারি না, ভেজালের মধ্যে পড়ে গেছি। দেখেন, এটা নর্মাল একটা বিষয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, কোথায় এখন দেখেন আবার প্রথম থেকে এখন যাওয়া লাগতেছে আমার। আচ্ছা, কি বললো তাহলে, যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণে টাকাটা আমার 4 গুণন হয়ে গেল 5% বাৎসরিক হার সুদে। পরে বলতেছে অ্যাট হোয়াট রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের হারটা কত হবে? দ্য সেম সাম, একই পরিমাণের টাকাটা বিকামস 4 টাইম, 8 গুণন যদি হইতে চায় ইন দ্য সেম ডিউরেশন, একই ডিউরেশনে। তাহলে এখন কোশ্চেন যে আমাদের ডিউরেশন কত সেটাও আমরা জানি না, প্রথমে মূল টাকা কত তাও জানি না, শুধু জানি যে 4 গুণন হয়ে যাবে আমাদের টাকাটা। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমাদের দুইটা জিনিসই ধরে নেওয়া, যে মূল টাকা আমাদের কত ছিল, এই মূল টাকাটা কত তাও ধরতে হবে, এই টাইমটা কত তাও ধরতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছে কথার কথা যে লেট দ্য সাম, সাম মানে কিন্তু মূল টাকা, সাম ইজ ইকাল টু আমরা ধরলাম পি অ্যান্ড দ্য টাইম, টাইমকে আমরা ধরে নিলাম এন দ্বারা, কথা যে পি টাকাটা আমরা এন বছর ধরে ইউজ করব, তাতে ওদের কথা অনুযায়ী এই টাকাটা নাকি 4 গুণন হয়ে যাবে। 4 গুণন মানে হচ্ছে সুদ আসল। তাহলে আমরা বলতে পারি সো দ্য অ্যামাউন্টসের বাংলাটা কি? সুদ আসল। মূল টাকা যদি পি হয় তাহলে সুদ আসলে কত আসবে? 4p। তাহলে আমাদের ইন্টারেস্ট কত আমরা একটু দেখতে চাই। অতএব দ্য ইন্টারেস্টটা তাহলে সুদ আসলের টাকা থেকে আসল টাকাটা বাদ দিয়ে দিলাম, তাহলে ইন্টারেস্টের টাকাটা আমরা পেয়ে গেলাম 3p। তাহলে এই 3p টাকাটা হচ্ছে কি জিনিস? আমার সুদ। আসল টাকা p, সুদের টাকা 3p, সুদ আসল হচ্ছে আমাদের 4p। এখন তারা বলে দিছে যে 5% হারে আমার এই টাকাটা আমাদের 4 গুণন হয়ে গেছে। তাহলে এখন আমরা ওই সূত্রের দিকে চলে যাব সরল সুদের ক্ষেত্রে। উই নো দ্যাট আমরা কি জানি, আই ইকুয়াল টু কি হয়? PRN। যেখানে আমাদের শর্তেতে আগে বলেই দেওয়া হয়েছিল যে রিটেনে কোনো ভেরিয়েবল নিয়ে আসলে তার ডিক্লারেশন দিতে হবে। এগুলোর এখন ডিক্লারেশন আমাকে এখন দিতে হবে যে কোনটা দ্বারা কি বোঝায়। আই ইকুয়াল টু আমরা বলে দিলাম ইন্টারেস্ট, আমি সংক্ষেপে লিখলাম ইন্টারেস্ট অ্যামাউন্ট, পি মানে হচ্ছে আমাদের কি ছিল? প্রিন্সিপাল টাকা, আর মানে ছিল হচ্ছে ইন্টারেস্ট রেট, সংক্ষেপে লিখলাম ইন্টারেস্ট রেট, আর এন মানে ছিল হচ্ছে টাইম পিরিয়ড। এই ডিক্লারেশনগুলো ফরজ আপনাকে দিতেই হবে। এখন আমরা চলে যাইতে পারি যে প্রথম তথ্য অনুযায়ী ফার্স্টলি আই ইকুয়াল টু PRN। তাহলে আয়ের মান হচ্ছে আমাদের কত? 3p, পি এর মান p,
আর এর মান বলেই দিছে 5%, 5 ডিভাইডেড বাই 100, আর এন এর মান তো আমরা ধরেই নিছি হচ্ছে কত, এন, টাইম পিরিয়ড হচ্ছে কত, এন ধরা আছে। তাহলে এখন যদি আমরা কাটাছেড়া করি তাহলে পি পি কাটাকাটি গেল, 5 দ্বারা 100কে ভাগ করলে 20, 3 আর 20 গুণন করলে 60, তার মানে এন এর মান আমরা পাইছি হচ্ছে 60। তাহলে এন মানে কি জিনিস, এন মানে হচ্ছে বছর, অর্থাৎ 60 বছর সময় লাগবে। এখন কোশ্চেন আমাকে বলছে কি, সেম সাম, একই টাকা, মানে আগেরটা পি হইলে এখনও পি, আমাদের এই টাকাটা 8 গুণন এখন হয়ে যাবে ইন দ্য সেম ডিউরেশন। সেম ডিউরেশন মানে এই যে আগেকার এন এর মান যদি 60 হয়, এখনও এন এর মানটা আমার 60ই আসবে। তাহলে আমরা একটু লিখে রাখি, সেকেন্ডলি, দ্বিতীয় তথ্য অনুযায়ী, সেকেন্ডলি দ্য অ্যামাউন্টস, মূল টাকা আমরা জানি যে কত পি, তাহলে অ্যামাউন্টস কত হবে 8 গুণন, দ্য অ্যামাউন্টস 8 গুণন মানে হচ্ছে তাহলে কি থাকবে আমাদের 8p, ঠিক আছে। এটা যদি পি হয় তাহলে 8 গুণন হওয়া মানে হচ্ছে 8p। অতএব দ্য ইন্টারেস্ট আসবে, সুদ আসলে টাকা থেকে আসল টাকা বাদ দিয়ে দিলাম, সুদের টাকা হচ্ছে আমাদের কত, 7p। এখন তাহলে আমরা সূত্রের মধ্যে আবার চলে যাই। সো আই ইকুয়াল টু পি আর এন, তাহলে আয়ের মান হচ্ছে এবারে কত, 7p, পি এর মান তো পি আছে, আর এর মান আমরা জানি না, এটাই এখন আমাদের বের করতে বসে। এন এর মান আমরা জানি, এন এর মান হচ্ছে 60, আগেরটা হইলে এখনো 60 আসবে। তাহলে এবার আমরা পি পি কাটাকাটি করে দিলাম, তাহলে আর ইজিক্যাল টু কি আসতেছে, 7 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 60। অতএব আর ইকুয়াল টু, তাহলে আমরা 0 0 কাটাকাটি করলাম, 70কে 6 দ্বারা ভাগ করলে কত চলে আসে, 6 11 66, তার মানে 11 সমস্ত 4/6, 4/6 কাটাকাটি করলে 2/3, তার মানে 11 সমস্ত 2/3। তাহলে এখন আমরা বলে দেই যে ফাইনালি দ্য রেট ইকুয়াল টু 11 সমস্ত 2/3%। এই সেই উত্তর হচ্ছে 11 সমস্ত 2/3%। যে ইন্টারেস্ট রেট আমাদের কত, 11 সমস্ত 2/3%। শেষ। এই অঙ্কটা দুইটা পার্ট ছিল, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, আর এগুলো হচ্ছে আমরা ধরার কাজ করছি এবং কি ফর্মুলা ব্যবহার করছি তার ডিক্লারেশন, এগুলো হচ্ছে সেই জিনিসপত্র। মূল ক্যালকুলেশন হচ্ছে এইটা আর এইটা, এই দুটাই হচ্ছে মূল জায়গাটা। এবার একটু বলেন যে লেখার প্যাটার্নটা কি বোঝা গেল কিনা। তাহলে 1 নাম্বার ছেড়ে দেওয়া যায়, গুড, তাহলে 1 নাম্বার গেল। আসেন 2 নম্বরে দেখি কি বলতেছে। A certain sum of money amounts to 1008 টাকা in 2 years and 1164 in 3.5 years। 2 বছর পরে আমার আসছে 1008 টাকা, আর 3.5 বছরে আমার আসছে 1164 টাকা। পরে বলতেছে ফাইন্ড দ্য সাম অ্যান্ড রেট অফ দ্য ইন্টারেস্ট, অর্থাৎ আমার মূল টাকা, আসল টাকা এবং ইন্টারেস্ট রেট কত আসবে। এরকম একটা অঙ্ক মনে হয় আমরা এমসিকিউতে করছিলাম। ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে এই টাকাটা কি জিনিস, 3.5 বছরের টাকাটা, তার মানে কি মূল টাকা আর 3.5 বছরের টাকা। তাহলে আমরা বলতে পারি প্রিন্সিপাল প্লাস 3.5 ইয়ার্স ইন্টারেস্ট। সংক্ষেপে লিখলাম যে মূল টাকা এবং 3.5 বছরের ইন্টারেস্ট দুইটা মিলে হচ্ছে আমার 1164 টাকা, আর ওইদিকে ছিল প্রিন্সিপাল প্লাস 2 ইয়ার্স ইন্টারেস্ট, 2 বছরের ইন্টারেস্ট মিলে আমার আসছে হচ্ছে 1008 টাকা, 1008 টাকা। তাহলে আমরা যদি বাদ দিয়ে দেই, মাইনাস করলাম, তাহলে এটা কাটাকাটি এদিকে থাকলো 1.5 বছর, তাহলে 1.5 ইয়ার্স ইন্টারেস্ট, 1.5 বছরের ইন্টারেস্ট 1164 টাকা থেকে আমরা যদি 1008 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত আসে, 156। তাহলে আমাদের 2 বছরের ইন্টারেস্ট কত আসবে, অতএব 2 ইয়ার্স ইন্টারেস্ট, 2 বছরের ইন্টারেস্ট কত, 1.5 বছরের ইন্টারেস্টকে 1.5 দ্বারা ভাগ করলে 1 বছরের ইন্টারেস্ট পাওয়া যায়, তাকে 2 দ্বারা গুণন করলে আমরা 2 বছরের ইন্টারেস্ট পাবো। তাহলে এখন এটা একটু কাটাছেড়া করেন, তাহলে আমাদের এটা 1.5 মানে হচ্ছে কি আসে, 3/2। তাহলে 2 উপরে চলে গেলে 2 দোকানে 4 হইল, তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কত চলে আসে, 52। 52কে যদি আমরা 4 দ্বারা গুণন করে দিই তাহলে কত চলে আসে, 208 টাকা। তাহলে 208 টাকা হচ্ছে কি জিনিস, আমাদের 2 বছরের ইন্টারেস্ট। তাহলে কি আমরা প্রথম পার্টটা থেকে বলতে পারি না যে সুদ এবং 2 বছরের সুদ আর আসল এই মিলে যদি
টাকা হয়, তার মধ্যে 2 বছরের ইন্টারেস্টই হচ্ছে আমার 208 টাকা, তাহলে বাদ দিলে বাকিটাই প্রিন্সিপাল। তাহলে এখন আমরা বলতে পারি সো দ্য প্রিন্সিপাল ইকুয়াল টু 1008 টাকা বিয়োগ 208 টাকা, এই হচ্ছে আমার 800 টাকা হচ্ছে মূল টাকা। এতটুকু কি বোঝা গেছে কিনা? হ্যাঁ না? ঠিক আছে, ওকে। তাহলে এবারে আসেন, আমাদের দুইটা জিনিস বের করতে বলছে, মূল টাকাও বের করতে বলছে, রেটও বের করতে বলছে। মূল টাকা আমরা পাইছি, তাহলে এখন রেটের ব্যাপারটাতে আমরা একটু চলে যাই। উই নো দ্যাট, আবার সেই পুরাতন গল্প ফরম্যাট দিয়ে যদি করতে চাই, আই ইকুয়াল টু কি আসবে, পি আর এন। এখানে আই মানে হচ্ছে আমাদের কি আসে, ইন্টারেস্ট অ্যামাউন্ট। তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট আমরা 2 বছরের জন্য কত পাইছিলাম, 208 টাকা। পি ইকুয়াল টু প্রিন্সিপাল টাকা এখনই আমরা বের করছি কত টাকা, 800 টাকা। আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, এইটা কত আমরা জানি না, এটাই আমাদের কাছে বের করতে বলছে তারা। এন মানে হচ্ছে টাইম পিরিয়ড কত আমাদের আমরা জানি, এই যে 208 টাকা ধরছে কয় বছরে, 2 বছরে, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 2। সো তাহলে এখন মানগুলো যদি আমরা বসাই দেই, আয়ের মান হচ্ছে আমাদের কত আসতেছে, 208, পি এর মান হচ্ছে 800, আর এর মান আমরা জানি না, আর বাই 100, এন এর মান আমরা জানি 2। তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল টু তাহলে কি বলতে পারি, 0 0 এগুলো কাটাকাটি করলাম, 16 দ্বারা ভাগ হবে, তাহলে 208 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 8 গুণন 2। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা আর এর মানটা কত পাচ্ছে দেখে নিই। তাহলে আমরা যদি এটাকে কি করে দিই, 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 104। 104কে যদি আবার 4 দ্বারা ভাগ করে দিই, তাহলে উপরে কত চলে আসে, হ্যাঁ 104কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই, 4 25 100, 26। তাহলে 26 না কত থাকতেছে এটা, 8, হ্যাঁ 8 দ্বারা হচ্ছে আমরা ভাগ করতেছি কাকে, 104কে। আচ্ছা, তাহলে 8 দ্বারা 104কে কি ডিরেক্ট ভাগ করা যায় না? তাহলে আমরা যদি ভাগ করে দিই 4 দ্বারা, তাহলে কত আসে, উপরে 26 আর নিচে হচ্ছে কত, 2, ও 13, তা চলেই তো আসছে, 8 13 104ই তো আসে। দূর, এত ঝামেলা করতেছি কেন? তাহলে আমাদের 13 আসছে, আর এইদিকে মূল টাকা আসছে হলো কত, 800 টাকা। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারের দিকে চলে যাইতে পারি, যে আমাদের মূল টাকা হচ্ছে 800 এবং ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের 13%। অ্যান্সার শেষ। দুইটা পোর্শন ছিল, যে মূল টাকাটা কেমন করে বের করতে হয়, আর সেখান থেকে ইন্টারেস্টটা কেমন করে বের করতে হয়। এবার দেখেন বোঝা যাচ্ছে কিনা। পরীক্ষার সময় কি এরকম ডিটেইলসে লিখতে হবে? আপনার কি মনে হচ্ছে আমি কি এমনি এমনি লিখতেছি, বলেন তো কষ্ট করে? কি মনে হয়? ও মা, একটু আগে কি বললাম 1 নাম্বার কোশ্চেনে, যে কোনো ভেরিয়েবল নিয়ে আসলে তার ডিক্লারেশন দেওয়া ফরজ, বোঝেন নাই? ও আচ্ছা, আজকে ম্যাথগুলো করতে আপনাদের ঝামেলা মনে হবে কেন, সবগুলোতে আইপি আর এন সবগুলোতে আছে। এখন আপনি বলেন তো, পরীক্ষার হলে 5টা ম্যাথের মধ্যে ইন্টারেস্টের রিটার্ন ম্যাথ কয়টা থাকবে, যদি থাকে? একটা লেখা যায়, সমস্যা হয় না, একটা লেখা যাবে, সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু আজকে একটু ঝামেলা মনে হবে, কারণ প্রত্যেকটা ম্যাথে এগুলো ভাই, ওই প্রত্যেকটা ম্যাথে সূত্র লেখো রে, মানে যেগুলো সূত্র দিয়ে অঙ্ক, সূত্র লেখো, আবার সেটার হচ্ছে ডিক্লারেশন দাও, ঠিক আছে। এই জন্য আমি প্রথম 2টা ম্যাথ একদম স্পেসিফিকভাবে দেখাই দিলাম যে রিটার্ন ম্যাথ কেমন করে লিখতে হবে ইন্টারেস্টের। বলেন এবারে কি ক্লিয়ার কিনা? গুড, তাহলে এবারে চলেন আমরা একটু পরেরটার দিকে আগাই, দেখি চেহারাতে কেমন কি আছে। নাম্বার 3 বলতেছে, এ সার্টেন সাম, একটা নির্দিষ্ট পরিমাণের টাকা, ইন সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে, বিকামস 500, 500 টাকা হয়ে গেছে, অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম, 8% বাৎসরিক হার সুদে। এসআই মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। অ্যান্ড দ্য সেম সাম, ওই একই টাকায়, অ্যামাউন্টস টু 200 অ্যাট দ্য রেট অফ 2% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ইন দ্য সেম ডিউরেশন। ওই একই সময়ে এবার হয়ে গেছে হচ্ছে আমাদের 2% হারে আমাদের 200 টাকা। অ্যামাউন্টস খেয়াল করেন কিন্তু, এই অ্যামাউন্টস মানে কি, সুদ আসল। আবার এখানে বিকামস মানে হয়ে যাওয়া মানেও কিন্তু সেটা সুদ আসলই। পরে তারা এখন আমাদের ফাইনালি বের করতে বসে কি, ফাইন্ড দ্য সাম অ্যান্ড দ্য টাইম। একই কথায়, যে আপনি এখন কি বের করেন, আপনি এখন এখানে মূল টাকা এবং সময় কত এইটা বের করেন। তাহলে আমাদের হাতে দেওয়া আছে কি কি, আমাদের হাতে দেওয়া আছে ইন্টারেস্ট রেট, সুদ আসল।
তার মানে ডেফিনেটলি বোঝাই যাচ্ছে সমীকরণ কয়টা দাঁড়াবে বলেন তো, ঘটনা দুইটা, তাহলে সমীকরণে কয়টা? দুইটা। তাহলে আমরা এখন সুদ আসলে সূত্র কি একটু বলে দেই। উই নো দ্যাট, আমরা জানি A ইজ ইকাল টু কি হয়, P ইন্টু 1 প্লাস আর এন, হ্যাঁ না না? আচ্ছা, তাহলে এই জায়গাটাই আমরা ধরে নিচ্ছি যে হিয়ার, আমি আর লিখলাম না এখন, এ মানে পি মানে আর মানে এন মানে, শুধু এই 4টা লাইন লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন ফার্স্টলি, আবার পরীক্ষার হলে আপনারা এরকম 4টা লাইন টান দিয়ে আইসেন না জানাবার, ঠিক আছে? তাহলে ভালোই হবে কিন্তু। তাহলে এখন বলেন এর মান প্রথমে কত ছিল? 500, তাহলে এর মান হচ্ছে 500, এর মান আমাদের 500 ইকুয়াল টু, পি এর মান তো পি আমরা জানি না, 1 প্লাস আর এর মান আমরা জানি 8%, 8 ডিভাইডেড বাই 100, আর এন এর মান হচ্ছে আমরা জানি কত, এন এর মান আমরা জানি, কয় বছর জানি লাগছিল আমরা কি জানি না, এন এর মানে হচ্ছে আমরা জানি না, তাহলে এন এর মান এন, ঠিক আছে থাকুক এটা। সেকেন্ডলি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম, থাকুক। সেকেন্ডলি, দ্বিতীয় তথ্য অনুযায়ী আমার সুদ আসলে টাকা কত? 200, মূল টাকা কত জানি না, পি 1 প্লাস আর এর মান আমরা জানি 2%, 2 ডিভাইডেড বাই 100, আর এন এর মান আমরা জানি কত, এন। এটাই হচ্ছে তাহলে 2 নম্বর সমীকরণ। সমীকরণ দুইটা, ভেরিয়েবলও দুইটা, পি আর এন। পি মানে মূল টাকা, এন মানে সময়, কোশ্চেন এই দুইটাই বের করতে বলছে। তাহলে এখন চলেন আমরা 1 আর 2 এই দুইটাকে একটু কাহিনী করি। আমরা 1কে যদি ভাগ করে দেই 2 দ্বারা, তাহলে কি আসতেছে, 500 ডিভাইডেড বাই হচ্ছে 200 ইকুয়াল টু, ওইদিকে পি ইন্টু 1 প্লাস 8n ডিভাইডেড বাই 100, আর এদিকে হচ্ছে পি ইন্টু 1 প্লাস 2n ডিভাইডেড বাই 100। তাহলে এখন এইদিকে কাটাকাটি করলাম আমরা, 5/2 পি চলে গেল, উপরে থাকলো হচ্ছে কত, এখন ক্যালকুলেশন করলে 100 যোগ 8n ডিভাইডেড বাই 100, আর নিচের 100 কাটাকাটি, 100 যোগ 2n, লসাগু দুইটা 100 100 আমরা কাটাকাটি করে দিছি, ঠিক আছে? ওকে, তাহলে এবারে একটু ওই যে বজ্রপাত ঘটান, দেখেন বজ্রপাত ঘটাইলে কি হয়, 500 যোগ 5 দোকানে 10n, 200 যোগ হচ্ছে আমাদের 8 দোকানে 16n, 16n, আর হচ্ছে এদিকে 10n, 6n, 200 আর 500 ডিফারেন্স হচ্ছে 300, 300কে 6 দ্বারা ভাগ করে দিলে আমরা কত পাই, 50। তাহলে এন এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে তো পি এর মানও আসে নাকি? তাহলে তো ঘটনাই কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা একটু 2 নম্বরের দিকেই যাই, যেহেতু ওটা একটু ছোট, ফ্রম টু। তাহলে 200 ইজ ইকাল টু, পি এর মান আমরা জানি না, 1 প্লাস 2n বাই 100, তার মানে 2 ইন্টু এন এর মান 50 ডিভাইডেড বাই হচ্ছে 100। অতএব তাহলে পি এর মান আমরা পাইছি 100, 100 কাটাকাটি মানে 1, 1 আর 1 2, 2 দ্বারা ভাগ করলাম 100, তাহলে পি এর মান চলে আসছে কত, 100। তাহলে এবারে অ্যান্সার দিয়ে দেন, মূল টাকা 100 আর সময় হচ্ছে 50 বছর, শেষ অঙ্ক। ইউজ কি বোঝা যাচ্ছে কিনা দেখেন, ক্লিয়ার? স্যার সেকেন্ড, স্যার বলেন বলেন। সেকেন্ড লাইন পরে কি আপনি ওই ভেরিয়েবল লিখে দেবেন নাকি আর লিখতে হবে না? বুঝি নাই কোনটার পরে। ফার্স্টলি যে সমীকরণ ধরেছি আমরা, হ্যাঁ হ্যাঁ তার আগে ভেরিয়েবল করে লিখছি, হ্যাঁ, সেকেন্ডলি লেখার পরে কি ভেরিয়েবল করে লিখবো আমরা? না না আমি লিখি না তো, ওগুলো তো একবারে ডিক্লারেশন একবার দিবেন, ডিক্লারেশন 2বার কেন, একবার। আর ডিক্লারেশন দিতে হবে না তো, ওই হেয়ারের পরে একবারে ডিক্লারেশন, ওখানে তো মান বসাবেন না, ওখানে খালি ডিক্লারেশন দিবেন। মানে এই ইকুয়াল টু লিখবো অ্যামাউন্ট, এটা কি স্যার? হ্যাঁ, আরে এর চাইতে লেখাই ভালো ছিল রে আমার রে, এত কথা বলার চাইতে। জি স্যার। পি ইজ ইকাল টু প্রিন্সিপাল, আর ইকুয়াল টু ইন্টারেস্ট রেট, ঠিক আছে, এন ইকুয়াল টু টাইম পিরিয়ড। না লেখা শুরু করছে, থামি আগে, কি আর করার, আবার একটু পরে যদি কোশ্চেন করেন তখন। শুধু ডিক্লারেশন দিতে বলছি, মান না, মান না, মান বসাইলে কারটা বসাবেন, এখানে তো কাহিনী দুইটা, এই জন্য এখানে মান বসাবো না, শুধু ডিক্লারেশন। ধন্যবাদ। ওকে, তাহলে এবার কি 3 নাম্বারটা ছাড়া যায়? চারের কোশ্চেনের স্বাস্থ্য মনে হচ্ছে একটু বাড়ছে। দেখেন কি বলতেছে, মিস্টার করিম বোর্ড 500 টাকা অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট পার ইয়ার, 500 টাকা ধার করছে 5% বাৎসরিক সরল সুদে। আফটার সামটাইমস, কিছু সময় পরে, হি বোর্ড 400 টাকা অ্যাট 3.5%, 3.5%। 400 টাকা কিছুদিন পরে আবার ধার করছে 3.5% বাৎসরিক হার সুদে, ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারে। পরে বলতেছে 6 মান্থ আফটার দ্য সেকেন্ড টাইম বরোইং,
অর্থাৎ দ্বিতীয়বারের টাকাটা ধার নেওয়া 6 মাস পরে হি রিপেইড বোথ দ্য বোরোড অ্যামাউন্ট অ্যালন উইথ ইন্টারেস্ট। সে যে টাকাটা ধার করছিল এই টাকাটা সুদ সহকারে সে নাকি কি করছে, রিপেইড ওয়াজ 994.50 টাকা, 994.5 টাকা সে রিপেইড করছে। কিভাবে? যে টাকা ধার করছিল সেটা সুদ সহকারে, অ্যালন উইথ ইন্টারেস্ট, সুদ সহকারে সে নাকি রিপেইড করছে হচ্ছে 994.5 টাকা। তাহলে সে টোটাল আসলে ধার করছিল কত টাকা দেখেন তো দুইবার মিলে? 900। কিন্তু দিল কত টাকা? কয় টাকা বাড়তি দিল? 94 টাকা 50 পয়সা। গুড। তাহলে এই 94.5 টাকাটাই কি আমরা বলতে পারি না যে টোটাল ইন্টারেস্ট? আসেন আগে সেটাই আগে একটু বের করি, পরেরটা পরে চিন্তা করি আমরা। ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে দ্য টোটাল borrowed অ্যামাউন্ট ইকুয়াল টু, প্রথমে নিছিল 500, তারপরে নিল 400, তার মানে টোটাল borrowed অ্যামাউন্ট হচ্ছে 900 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত আমরা একটু বলতে চাই, দেখতে চাই। অতএব দ্য টোটাল ইন্টারেস্ট ইকুয়াল টু 994.5 টাকা বিয়োগ হচ্ছে 900 টাকা, তার মানে হচ্ছে 94.5 টাকা। তাহলে এই 94.5 টাকাটাই হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্ট। যেখানে আমরা প্রথমবারে 500 টাকা কত মাস বা কত বছর ইউজ করছি আমরা জানি না, কিন্তু আমরা এইটা জানি যে দ্বিতীয়বারে 400 টাকাটা ইউজ হয়েছে 6 মাস, কারণ 6 মাস পরে তো আপনি টাকা শোধ করে দিচ্ছেন। তাহলে আমরা দ্বিতীয়বারে 400 টাকা 3.5% হারে 6 মাসের ইন্টারেস্টটা কি বের করতে পারি না আমরা? বলেন তো পারি কি না? পারি। আবার সেই পুরাতন গল্প, উই নো দ্যাট আই ইকুয়াল টু কি হয়, পি আর এন। আই মানে পি মানে আর মানে এন মানে, কাহিনী লিখে দিবেন, আর কিছু লেখার দরকার নাই এই জায়গাটায়। ফর দ্য সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট দেখতে চাই। পি আর এন, পি এর মান কত ছিল? 400, আর এর মান ছিল 3.5%, 3.5%, আর হচ্ছে আমাদের এন এর মান বলছিল 6 মাস, 6 মাস মানে 6/12 বছর। তাহলে আমাদের আয়ের মানটা কত চলে আসতেছে আমরা একটু দেখতে চাই। 400 3.5% মানে 3 দোকানে 6 একে 7/2, তার মানে 7 নিচে 200 লেখা যায়, তাই না? আর এটা মানে হচ্ছে কত আমাদের হাফ। তাহলে আমাদের 400 কাটাকাটি গেল, তার মানে থাকলো কত? 60 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে দ্বিতীয় ধাপে তাহলে আপনার 400 টাকা 3.5% হারে 6 মাসের সুদ হচ্ছে 60 টাকা। যেখানে টোটাল ইন্টারেস্ট আমরা দিছি 94.5 টাকা, তার মধ্যে দ্বিতীয় ধাপে যদি 60 টাকা দেন তাহলে বাকি টাকাই দিচ্ছেন প্রথম ধাপে, হ্যাঁ না? না তাহলে আমরা বলতে পারি ফর দ্য ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে তাহলে আমাদের এই জায়গাটায় ইন্টারেস্ট কত আমরা দেখতে চাই। দ্য ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট 94.5 টাকা, তার মধ্যে দ্বিতীয় ধাপে 60 টাকা দিচ্ছেন, তাহলে বাকি থাকে কত? বিয়োগ করলে 87.5 টাকা। তাহলে এই 87.5 টাকায় আমরা কি বলে ইন্টারেস্ট দিছি হচ্ছে প্রথম ধাপের জন্য। তাহলে এখন আমরা একটু মানটা বসাই। সো আই ইকুয়াল টু পি আর এন, আয়ের মান তো পাইছি 87.5, পি এর মান হচ্ছে কত আমরা জানি প্রথম ধাপের 500 টাকা, আর এর মান কত? আর এর মান আমরা প্রথম ধাপের ক্ষেত্রে জানি 5% বলেই দেওয়া ছিল, এই যে 5%, 5/100। এন এর মান আমরা জানি না, কারণ কোশ্চেন তো এটাই বলছে প্রথম ধাপের টাকা ধার নেওয়ার কত সময় পরে টাকাটা শোধ করছিলেন, কত সময় পরে জানি না মানে হচ্ছে এন টাইম। তাহলে এইটাই যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এন ইকুয়াল টু 100 কাটাকাটি 25 দ্বারা ভাগ, তার মানে 87.5 ডিভাইডেড বাই হচ্ছে কত আমাদের 25, হ্যাঁ না? তাহলে এন এর মান 3/25 কত আসে? 75। তাহলে এখান থেকে 75 চলে গেলে হচ্ছে আমাদের কত থাকে? 12.5 হচ্ছে 25-এর অর্ধেক, তার মানে 3.5 বছর। তার মানে অ্যান্সার শেষ 3.5। অ্যান্সার এটাই যে 3.5 বছর, যে প্রথমবারে টাকা ধার নেওয়া 3.5 বছর পরে তাহলে হচ্ছে আমরা আমাদের এই টাকাটা শোধ করছি। দেখেন বোঝা যাচ্ছে কিনা? ছোট ছোট কিন্তু কাহিনী, কোশ্চিন যত বড় দেখেন উত্তর সেই হিসাবে যদি চিন্তা করেন একটু ছোটই আছে উত্তর। ক্লিয়ার? গুড। ছেড়ে দেই? সামারি করে একবার বলে দিলে ভালো হতো। না সামারি করবো না। আপনার কোন জায়গায় সমস্যা বলেন, আমি বলে দিচ্ছি।
স্যার ওই যে ফর দ্য সেকেন্ড পার্ট এখান থেকে স্যার সবকটা দ্বিতীয় ধাপে ওরা বলছিল 400 টাকা 3.5% হারে আমরা সুদের ধার নিছিলাম 6 মাসের পরে এটা শোধ করছি। তাহলে দ্বিতীয় টাকাটা ইউজ হয়েছে 400 টাকা 3.5% হারে 6 মাস। তাহলে 400 টাকা 3.5% হারে 6 মাসের সুদ আসে হচ্ছে 60 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো জায়গায় সমস্যা বলেন? না স্যার বুঝতে পারছি স্যার। গুড। তাহলে দেখেন, আপনি যখন আমাকে কোশ্চেন করলেন যে আরেকবার একটু বলেন, তাহলে আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে যাইতাম, আপনার কোশ্চেনের উত্তর শুধুমাত্র ছিল হচ্ছে মাঝখানে। তাহলে আমি এটাও বললাম এটাও বললাম, এটা আপনার দরকারই নাই। তাহলে আমারে কি কষ্ট দিলেন না ভাই, আপনি বলেন তো? জি স্যার। জি স্যার। তাহলে আমারে কষ্ট দিয়ে আপনার কী লাভ বলেন? তাহলে এই জন্য কোশ্চেনটা স্পেসিফিক করবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধাটা হবে যে আপনার সমস্যাটা কোথায়। ঠিক আছে? কোশ্চেন অবশ্যই করতে হয়, কোশ্চেন না করলে শেখা যাবে না, কিন্তু তার মানে সেটা অবশ্যই স্পেসিফিক কোশ্চেন যে আমার এই জায়গাটা সমস্যা। কারণ পুরাটাই যদি আবার আমারে বলেন, তাহলে আমারে কষ্ট দিয়ে আপনার কী লাভ বলেন আরেকবার পুরাটাই? কারণ আপনার পুরাটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে মাঝখানের জায়গাটা। ঠিক আছে ভাইয়া, বোঝা গেল? ওকে, তাহলে আসেন এবারে আমরা একটু পরেরটার দিকে আগাই। নাম্বার 5 কি বলতেছে? এ নোবেলিস্ট আর্ন কত টাকা? 1 লাখ টাকা ফর দ্য রয়্যালিটি অন হার বুক। তার বই থেকে রয়্যালিটি পাইছে 1 লাখ টাকা। শি পেইড 20% ইনকাম ট্যাক্স অন দ্য রয়্যালিটি। রয়্যালিটি থেকে যা পাইছিল তার 20% ইনকাম ট্যাক্স দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ইনকাম ট্যাক্স কত টাকা আমরা একটু দেখতে চাই। ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে দ্য ট্যাক্স অ্যামাউন্টটা হচ্ছে আমার টাকা কত? 1 লাখ। এই 1 লাখ টাকাটার যদি 20% করি, তার মানে আমার ট্যাক্স আসে হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ না? ঠিক আছে? ওকে, তাহলে বলেন ট্যাক্সের টাকা কি বাসায় নিতে পারবেন নাকি এটা রেখে দিতে হবে? হ্যাঁ, এই টাকাটা রেখে দেওয়া লাগবে। তার মানে আপনি বাসায় নিতে পারবেন কত? 1 লাখের মধ্যে 20,000 ছেড়ে দিলে 80,000 টাকা। তাহলে ইনভেস্ট অ্যামাউন্ট কত আমরা একটু দেখতে চাই। সো দ্য টোটাল ইনভেস্ট অ্যামাউন্ট ইকুয়াল টু 1 লাখ মাইনাস হচ্ছে 20,000। এই হচ্ছে আমার 80,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল কিসের টাকা? ইনভেস্টেড টাকা। এখন তারা বলতেছে, দেখেন 2 নম্বর লাইনে, শি ইনভেস্টেড 50,000 টাকা, 50,000 টাকা ইনভেস্ট করছে অ্যাট ওয়ান রেট। তার মানে এই 50,000 টাকা রেট কত আমরা তো জানি না। তাহলে আমরা একটু ধরে নেই, লেট দ্য রেট ফর কত টাকার জন্যে? 50,000 টাকার জন্যে। 50,000 টাকার জন্য রেট কত আমরা জানি না, ধরে নিলাম R%। ইন্টারেস্ট রেট যেহেতু আর দ্বারাই আমরা ধরে নিলাম। কিন্তু পরে তারা বলতেছে অ্যান্ড দ্য রেট ওয়াজ 1% লোয়ার। বাকি টাকাটা রেট হচ্ছে 1% কম। 50,000 টাকা টোটাল ইনভেস্ট আমার 80,000, তাহলে 50,000 গেলে তাহলে রেস্টের অ্যামাউন্টটা কত? সো দ্য রেট ফর দ্য রেস্ট 50,000 বিয়োগ 80,000 টাকা ছিল বিয়োগ 50,000, তার মানে রেস্ট 30,000 টাকা ইকুয়াল টু দ্য রেট ফর দ্য রেস্ট 30,000 টাকা। অর্থাৎ অতিরিক্ত বা বাকি 30,000 টাকা রেট তাহলে হবে, এইটার রেট যদি R% হয় তাহলে এটা রেট হবে R-1%। 1% লোয়ার বলে দিছে। হ্যাঁ না? এইবারে সেই পুরাতন গল্প, উই নো দ্যাট, আমরা কি জানি আমাদের ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে 6,100 টাকা আর্ন করছি আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট হিসাবে। তার মানে I ইকুয়াল টু PRN এর সূত্র। I মানে P মানে R মানে N মানে শুধু লিখে দিবেন, কাহিনী ওখানে কমপ্লিট। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের কথা অনুযায়ী তাহলে এখন আমাদের একটু খেয়াল করতে হবে কি জিনিস, এই যে টাকাটা 6,100 টাকা আমরা কি করছি? আর্ন করছি অ্যানুয়াল ইন্টারেস্ট হিসেবে অন দ্য 2 ইনভেস্টমেন্ট। 2টা ইনভেস্টে 50,000 আর হচ্ছে কত টাকা ছিল আমাদের? 30,000। এই 2টা থেকে যে ইন্টারেস্ট আসছে 1 বছরে সেইটা মিলে হচ্ছে আমার 6,100 টাকা।
তাহলে 50,000 টাকার ইন্টারেস্ট কত? PRN, পি এর মান হচ্ছে কত আমাদের 50,000, আর এর মান কত? আর এর মান 8/100, এন এর মান হচ্ছে 1 বছর। তাহলে এটা প্রথম 50,000 টাকার 1 বছরের ইন্টারেস্ট, হ্যাঁ না না? যোগ পরে 30,000 টাকার ইন্টারেস্ট কত? PRN, পি এর মান হচ্ছে 30,000, আর এর মান হচ্ছে R-1%, আর এন এর মান হচ্ছে 1। এই দুইটা মিলে টোটাল আমাদের হচ্ছে 6,100 টাকা ইন্টারেস্ট, হ্যাঁ না না? ওকে, তাহলে এবার আপনি একটু কাটাছেড়া করে আসেন। 0 0 আমরা কাটাকাটি করলাম, তাহলে এই পাশে থাকলো কত? 500 আর ওই পাশে তাহলে আমরা কাটাকাটি করলাম 300 দ্বারা গুণন করে দিলে 300 আর মাইনাস হচ্ছে 300 ইকুয়াল টু 6,100। 300, 500, 800 আর, তাহলে 800 আর এর মান 300 ওই পাশে গেলে 6,400। 0 0 কাটাকাটি করলাম 8 আর 64, তার মানে আর এর মান চলে আসছে আমাদের 8%, হ্যাঁ না না? কিন্তু কোশ্চেন আমাকে বের করতে বলছে লোয়ার রেট, তাহলে বলেন লোয়ার রেট কি R% নাকি R-1%? গুড, হ্যাঁ, তাহলে আমরা ফাইনালি বলে দিই, ফাইনালি দ্য লোয়ার রেট, ফাইনালি দ্য লোয়ার রেট ইকুয়াল টু তাহলে R-1%, অর্থাৎ 8-1%, অর্থাৎ অ্যান্সার হচ্ছে তাহলে কত? 7%। এই সেই উত্তর হচ্ছে 7%। আরে কি হইল? আচ্ছা, 7%, অ্যান্সার হচ্ছে এই সেই 7%। শেষ। বোঝা যাচ্ছে কিনা এবারে দেখেন। লোয়ার রেট আর ধরলে ওইটার রেট তাহলে কি হবে? R+1, তাহলে আপনি অ্যান্সারে ওই আর এর মান দেখবেন 7ই আসবে, তখন আর 8 আসবে না। কারণ আপনি যদি এটা R+1 করেন তাহলে তো এটা 300 কি হয়ে যাবে? এই জায়গাটায় যোগ হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমাদের কাহিনী কি আসবে? খেয়াল করে দেখেন, ওই একই উত্তরই আপনি পাবেন। তাহলে এইটার মান আপনার কি চলে আসবে? আর ওটা হচ্ছে R-1। তাহলে এইখানে পরেরটার ক্ষেত্রেই বলছে হচ্ছে লোয়ার, 1% লোয়ার। তাহলে আপনার এই জায়গাটায় 5,000 টাকাটা 50,000 টাকার রেট তো তাহলে আর না, তাহলে আপনাকে ধরা লাগবে 30,000 টাকার রেট হচ্ছে আর, তাহলে 50,000 টাকাটায় রেট আসবে R+1 হয়ে যাবে। তাহলে উত্তরও ওই একই আসবে, লোয়ার রেট 7%ই আসবে। তৌফিক, বোঝা গেল কিনা? হ্যাঁ, উল্টাটা ধরে তো লাভ নাই, সোজাটা ধরাই তো ভালো এখানে। তাহলে এখন বলেন 5 নাম্বারটা কি ক্লিয়ার করা গেল কিনা? ওকে, স্যার পার্সেন্টেজ কি ব্র্যাকেটে দিতে হবে না এমনি? এমনি থাকলে চলবে, সমস্যা নেই। নাম্বার 6 কি বললো? এ সাম অফ টাকা 725 is lent in the beginning of the year at the certain rate of interest. After 8 months, 8 মাস পরে a sum of 362.50 more is lent, but the rate of twice the former, মানে আগে রেট যা ছিল এবারে রেট হচ্ছে দ্বিগুণন। At the end of the year, বছর শেষে 33.50 is earned as interest for both the loan, দুইটা মিলে টোটাল লোন আসছে হচ্ছে 33.5। আর বের করতে বলছে যে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল রেট অফ দ্য ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটার অরিজিনাল রেট কত? আগেরটা আর এটা একটু খেয়াল করে দেখেন, অলমোস্ট কিন্তু সেম, একই টাইপের অঙ্ক। একেবারে মনে করেন যে বিন্দুমাত্র কোনো পার্থক্য এখানে নাই। আগেরটা ছিল হচ্ছে আগের রেট যা ছিল পরের রেট 1% কম, আর এখানে বলছে আগের রেট যা হবে পরের রেটটা হচ্ছে আমাদের কি আসবে বলেন? পরের রেটটা আমাদের চলে আসবে, বলে দিছে ডাবল, দ্বিগুণন, টোয়াইস, হ্যাঁ না না? প্রথম টাকাটা এই যে 725 টাকা, সেটা ইউজ হয়েছে কয় মাস বলেন তো? না, কয় মাস কে বলতে পারবেন? গুড, ওটা 12 মাসে, 1 বছরে ইউজ হয়েছে। কিন্তু দ্বিতীয়বারে 362 টাকা ইউজ হয়েছে কয় মাস? না, এই 8 মাস, 4 মাস। আফটার 8 মান্থ বলছে। দেখছেন কত ধাক্কায় একটা জায়গায়, কি বিপদের মধ্যে না পড়ছেন আপনি, এতগুলো অংশ। তাহলে আমি আর এটার পুরা ওই কাহিনী লিখে দিলাম না, আমি শুধু বডিটা লিখে দিলাম। তাহলে বলেন এটার ইন্টারেস্ট কত আসবে? I = PRN, পি এর মান হচ্ছে 725, আর এর মান তারা কত জানি বলে দিছিল আমাদের, সার্টেন রেট জানি না, নির্দিষ্ট রেট ধরেন X%, X/100, এন এর মান হচ্ছে 1। দ্বিতীয়টা তাহলে কত চলে আসবে? PRN, তাহলে পি এর মান হচ্ছে কত? 362, আর এর মান কি আসবে? দ্বিগুণন, টোয়াইস X/100,
আর এই জায়গাটা এন এর মানে আসবে হচ্ছে 4 মাস, 4 মাস মানে 4/12। তাহলে প্রথমটার ইন্টারেস্ট, দ্বিতীয়টার ইন্টারেস্ট, দুইটা মিলে টোটাল ইন্টারেস্ট ওরা বলে দিছে কত টাকা, 33.5, 33.5। এইটাই সলভ করেন, সলভ করলে দেখবেন অরিজিনাল রেট মানে হচ্ছে এক্স, এক্স এর মান 3.47 এরকম আসবে। এই সেই উত্তর। আগেটা এটা একই রকম, আমি আর লিখলাম না, লিখে দেওয়া লাগবে নাকি আবার? গুড। তাহলে বডিটা পাইলে লিখতে পারবেন না, এখন জামা কাপড় পরাইতে পারবেন তো নাকি? জি স্যার। তাহলে এখন বলেন বুঝছেন কিনা, ছেড়ে দেওয়া যাবে কিনা এটা? হ্যাঁ, একই ধাঁচের, এই জন্য আর লিখিনি। বুঝিনি। স্যার এন এর মান 12/4, এটা স্যার বলে দিতেন। 12/4 না 4/12? ওই তো স্যার 4/12। ওই যে মানে দুটো কি এক জিনিস নাকি? 12/4 আর 4/12 এক জিনিস? 8 মাস পরে টাকা দিছেন, তাহলে 1 বছর মানে কয় মাস হয়? 12 মাস। তার মধ্যে 8 মাস পরে দেওয়া মানে এই টাকাটা ইউজ হয়েছে তাহলে কয় মাস? 8 মাস। এই কি বলে 8 মাস? 8 মাস পর দিছেন ভাই, 1 বছরের মধ্যে 8 মাস পরে আপনি টাকাটা দিছেন, তাহলে আপনার টাকা ইউজ হয়েছে কি 8 মাস, নাকি 8 থেকে 12 মাস পর্যন্ত গেলে 4 মাস হয়? 4 মাস। 4 মাস। তাহলে 4 মাসকে বছর করেন, 4 মাসকে 12 দ্বারা ভাগ করলে তো বছর হয়, কারণ রেটগুলো তো সব বছরেই থাকে। ইন্টারেস্ট রেট 5% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 5%। তাহলে এগুলো কি মাসে থাকে নাকি এগুলো বছরে কনভার্ট করতে হয়? কিসে থাকে বুঝছেন এবারে? তাহলে এবার বলেন কারো কোনো জায়গায় আর কোশ্চেন আছে কিনা? ছাড়বো 6 নম্বর? ওকে। আগেটা এটা লেখা একই, এই জন্য আর লিখি নাই, শুধু মাঝখানে বডিটুকুর ক্যালকুলেশন দিয়ে দিছি, উত্তরে বলে দিছি। 7 নাম্বার কি বলতেছে? মিস্টার আমিন ইনভেস্ট 24,000 টাকা at 7.5% ইন্টারেস্ট annually. How much additional money need to invest 10% interest to earn overall interest 9.25% on entire amount? তাহলে প্রথমে তারা বলে দিল 24,000 টাকা ইউজ হয়েছে 7.5% হারে। ওরা বলতেছে অতিরিক্ত আরও কত টাকা আমার 10% হারে ইউজ করতে হবে। কত পার্সেন্ট হারে ইউজ করতে হবে? 10% হারে, যেন ওভারঅল আমার ইন্টারেস্ট 7.5 আর 10 মিলায় আমরা দেখলাম আমরা পাইছি হচ্ছে 9.25। হ্যাঁ না? তাহলে এখন বের করতে বলছে কি জিনিস? বের করতে বলছে যে আপনার অ্যাডিশনাল মানিটা কত। বলেন অ্যাডিশনাল মানি কত আমরা কি জানি? এক লাইনের কোশ্চেন এটা, জানি না। তাহলে আমরা ধরে নেই লেট দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট কত টাকা জানি না, ধরে নিলাম x টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের কথা অনুযায়ী 24,000 টাকা 7.5%, 24,000 টাকার 7.5 ডিভাইডেড বাই 100, 7.5% যোগ এই অতিরিক্ত টাকাটার 10%, 10 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু টোটাল ইনভেস্ট হচ্ছে আমাদের তাহলে 24,000 যোগ x টাকা। এই টোটাল ইনভেস্টমেন্টের হওয়া লাগবে 9.25% মানে ডিভাইডেড বাই 100। হ্যাঁ না? ক্লিয়ার? হ্যাঁ না? plus x into 9.25 by 100 এটা বুঝিনি স্যার। কোনটা? আরেকবার বলেন স্যার। কি আরেকবার? 24,000 টাকার কত পার্সেন্ট? ওই যে 24,000 টাকা 7.5%। অ্যাডিশনাল মানে হচ্ছে x টাকা, তাহলে x টাকার কত পার্সেন্ট? 10%। তাহলে টোটাল আপনার ইনভেস্টমেন্ট কত হয়েছে বলেন? টোটাল ইনভেস্টমেন্ট কয় টাকা? 24,000। এই কি বলে 24,000 পরে x টাকা দিচ্ছেন না? তাহলে হ্যাঁ, তাহলে ওভারঅল হচ্ছে কত টাকা? এই 24,000 যোগ হচ্ছে x টাকা। এই ওভারঅল ইন্টারেস্ট যেটা আসছে সেটাও ওভারঅল ইনভেস্টমেন্টের হচ্ছে 9.25%। তাহলে ওভারঅল ইনভেস্টমেন্ট হচ্ছে 24,000 যোগ x, তারই হওয়া লাগবে 9.25%। আগে তাহলে যে x into 10 by 100 স্যার এটা কি স্যার? ওইটা কি এতক্ষণ পরে এটা কি? আস্তাগফিরুল্লাহ। এই অ্যাডিশনাল মানে 10% হারে দিছেন না আরেকটা জায়গায়? সহজ কথা শুনেন, আপনি দুইটা ব্যাংকে ইনভেস্ট করছেন, সহজ কথা ভাই। এক ব্যাংকে 24,000 টাকা দিছেন,
তার ইন্টারেস্ট 7.5%, আরেক ব্যাংকে এক্স টাকা দিচ্ছেন, তার ইন্টারেস্ট 10%, তাহলে 7.5%-এর ইন্টারেস্ট মানে কয় টাকা? এত টাকা। এক্স টাকা 10% মানে এত টাকা ইন্টারেস্ট। তাহলে আপনি বছর শেষে দুই জায়গা থেকে ইন্টারেস্ট মিলায় আপনি একটা হিসাব করছেন, দেখি তো দুই ব্যাংকে কয় টাকা দিলাম আর কয় টাকা পাইলাম। এই ওভারঅল আপনি হিসাব করে দেখলেন যে আপনার ইন্টারেস্ট আসছে 9.25%। তাহলে এই ওভারঅল ইনভেস্টমেন্ট ইন্টারেস্টটা কোথায় থেকে আসছে? এই দুইটার ইন্টারেস্ট মিলেই তো টোটাল ইন্টারেস্ট, হ্যাঁ না? ঠিক আছে এখন? ঠিক আছে। এখন ঠিক আছে। 100 লসাগু 100, সেই 100 এই 100 সব কাটাকাটি করলাম, নিচের সব 100 আউট করে দেওয়া যায় কিনা? আচ্ছা, এবারে মনে মনে চিন্তা করেন, 10 দ্বারা গুণন করলে আসে 10x, 9.25 দ্বারা গুণন করলে 9.25x, তার মানে ব্যাপারটা কেমন আসে? 10x বিয়োগ 9.25 অফ x, হ্যাঁ না? এখানে 9.25 দ্বারা গুণন করলে কি আসে? 24,000 গুণন 9.25, আর এইটা ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে যায় কত? 24,000 গুণন হচ্ছে আমাদের 7.5, হ্যাঁ না? আবার একটু পরে বলবেন না তো কিছু একটা হয়েছে? না বুঝলে এখনই বলেন। স্যার ক্যালকুলেশন কোড কিছু ধরা গেল স্যার। এই লাইন বুঝছেন কিনা সেটা বলেন, ডানে বামে তাকায়েন না, সব শেষ হয়ে যাবে, এটাও বুঝবেন না আপনারটাও বুঝবেন না। স্যার আপনি বলুন স্যার। হয়েছে না, আর পারবো না বলতে। এই 10 দ্বারা গুণন করছি রে, তারপরে এখানে 9.25 দ্বারা গুণন করছি, সেটা এই পাশে আসলে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে থাকলো কত? 9.25 ইন্টু 24,000, আর এখানে 7.5 গুণন 24,000 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায় না? জি স্যার। এই কাহিনীও যদি আরেকবার বলা লাগে তাহলে তো আমি এই জায়গায় সেন্সলেস হয়ে যাব এখন। হ্যাঁ, তোরা কি নিয়ত করছিস যে আজকে স্যারের সেন্সলেস করবই? খালি ডানে বামে সরাইছে, আর কিছুই তো না। লিখতেছিস নাকি তোরা ভাই এখন? জি স্যার। না স্যার, নির্ঘাত কেউ কেউ লিখতেছে 100%, এই জন্যই কোশ্চেন আসতেছে। এই রিটেন ম্যাথে কখনো লেখা হয় না রে, আহারে এরা তাও বোঝে না রে ক্লাস কেমনে করতে হয়। জীবনও লিখতে যায় না এখনো, লিখতে গেলে ওই দুই চোখ একবার খাতার দিকে আরেকবার মোবাইলের দিকে। যখন আপনি খাতায় লিখতেছেন, মোবাইল থেকে আমার কয়েকটা লাইন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আবার কোশ্চেন করা লাগতেছে। জীবনেও এই কাজ করেন না, লিখবেন কখন? ক্লাস শেষ হয়ে যাবে, রেকর্ড উঠবে, তারপরে রেকর্ড দেখে দেখে খাতায় তুলবেন। এখন জীবনও তুলেন না, এখন দুই চোখ খালি স্ক্রিনের দিকে থাকবে। স্ক্রিনের ডানে বামে করেন না ভাই, মাথার উপর দিয়ে চলে যাবে কিন্তু অনেক কথাবার্তা। ভুলেও এই কাজ করেন না। ক্লিয়ার? এখন বোঝার কাজ, এখন লেখার কাজ না। লেখার কাজ রেকর্ড থেকে উঠাই নিবে। আচ্ছা, তাহলে এটা বিয়োগ দেন। এই বিয়োগ দিলে কত আসে বলেন? 0.75। গুড। এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বলেন এখানে কয়টা 24,000 আছে? না, 9.2 একটা 24,000। আর এখানে কয়টা 24,000? 7.5। তাহলে বলেন 9.25 24,000 থেকে 7.5টা 24,000 বাদ দিলে কয়টা 24,000 থাকে? কয়টা 24,000 বলেন? হ্যাঁ, 9.25 থেকে 7.5 বাদ দিলে কত হয়? 1.5 না 1.75? হ্যাঁ, তাহলে এখন বলেন এক্স এর মান তাহলে 0.75 ওইদিকে গেলে কি আমাদের ভাগ হয়ে যাবে না? তাহলে 24,000 ইন্টু 1.75 ডিভাইডেড বাই হচ্ছে কত? 0.75, হ্যাঁ না? তাহলে আসেন আমরা একটু এক্স এর মানটা বের করি, দেখি কত চলে আসে। এই মুখে মুখে ক্যালকুলেশন করেন, খাতা কলম পরে। দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, সব বাদ দিয়ে দেন, আউট। তাহলে বলেন আমরা 25 দ্বারা ভাগ করলে কয়বার যায়? 3, হ্যাঁ না? তাহলে এখানে 3 আছে, মনে মনে চিন্তা করেন। 25 দ্বারা ভাগ করলে 4 25-এ 100 আর 3 25-এ 75, 7। তাহলে উপরে 7 আর নিচে 3। 3 দ্বারা 24,000-কে ভাগ করলে হয় 8,000। 8,000 গুণন 7, 7 আর 56,000। তাহলে এক্স এর মান পাওয়া গেছে, এক্স এর মান 56,000। আর এক্সটাই ছিল হচ্ছে আমাদের কি জিনিস? আমাদের হচ্ছে অ্যাডিশনাল অ্যামাউন্ট। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমাদের অ্যাডিশনাল অ্যামাউন্ট 56,000 টাকা। অঙ্ক শেষ। স্যার এটা কি স্যার 7.5 না স্যার? হ্যাঁ 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 7.5। এই যে 7.5, এই যে 7.5। আপনি মাস্টার লাইনটা স্যার লিখছে, এই রাখো, ঠিক আছে ঠিক আছে। নজর ঠিক করলেই তো হয় রে, নজর তো ঠিক নাই, এই জন্য তো বোঝে না। নজর হ্যাঁ বহুত নজর লেগে গেছে স্যার। হ্যাঁ সেটাই তো, একটু নজরটা এখান থেকে এইদিকে নিয়ে গেলেই তো হইতো। এটাই তো 7.5, নজর ঠিক নাই, কোন দিকে না কোন দিকে তাকাইছিস ভাই, এই জন্য তো বুঝতেছিস না। এখন ঠিক আছে? জি স্যার।
যাক এখন ঠিক আছে। এইবারে এখন একটু বল ভাই, কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা স্পেসিফিক? না স্যার। তাহলে ছাড়বো? जी सर। জি স্যার। জি স্যার। গেল 7 নাম্বার, আসলাম 8 নাম্বারে। If a person invests 4,000 টাকা at X% and 5,000 টাকা at Y%, he will get total 320 টাকা as interest. এটা সহজ কথা। 4,000 টাকার X%, 5,000 টাকার Y%, এই মিলে টোটাল ইন্টারেস্ট আসছে কত? 320। 320 টাকা। তাহলে আমরা কি বলতে পারি একটু চিন্তা করি তো। ফার্স্টলি 4,000 টাকার X% মানে X/100, আচ্ছা, যোগ 5,000 টাকার Y% মানে হচ্ছে 5,000 ইন্টু Y/100 ইকুয়াল টু হচ্ছে আমাদের টোটাল টাকা কত? 320। কাটাকাটি করলাম, 40X 50Y 320, সবগুলো শূন্য আমরা কাটাকাটি করলাম মানে 10 দ্বারা ভাগ। তাহলে 4X যোগ 5Y ইকুয়াল টু 32। 1 নম্বর সমীকরণ রাখা যায় কিনা? এইবারে তারা বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ হি ইনভেস্ট 5,000 টাকা at X%, এবারে 5,000 টাকা X%, 4,000 টাকা Y% করলে টোটাল ইন্টারেস্ট আসবে 310। তাহলে সেকেন্ডলি ওরা কি বলতেছে আমাদের? সেকেন্ডলি 5,000 টাকার এবারে হচ্ছে X% যোগ 4,000 টাকার এবারে বলতেছে হচ্ছে Y% ইকুয়াল টুই হচ্ছে আমাদের 310 টাকা। তাহলে এটাও আগেরটার মতন করে 100 দ্বারা ভাগ করলাম, 10 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 5X যোগ 4Y ইকুয়াল টু 31। 2 নাম্বার সমীকরণ। কয়টা সমীকরণ ভাই? দুইটা। ভেরিয়েবল কয়টা? দুইটা। তাহলে 2টা সমীকরণ, 2টা ভেরিয়েবল, এখন বীজগণিতের অঙ্ক হয়ে গেছে। এখন এই 2টা সমীকরণ নিয়ে যা মন চাই করেন, করলেই তো এক্স এর মানও আসে, ওয়াই এর মানও আসে। আর কোশ্চেন বেরো করতে বসে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা কত। তাহলে এখন বলেন আগে কারে আউট করবে, এক্স কে নাকি ওয়াই কে? ওয়াই কে। তাহলে ওয়াই এখানে আছে 5টা, ওয়াই এখানে আছে 4টা। তাহলে আমরা বিপরীত সংখ্যা দ্বারা গুণন করে দেই, তারপরে বিয়োগ করে দেই, তাহলে তো কাজ শেষ। তাহলে 1 নাম্বারকে গুণন করবো কত দ্বারা? 4 দ্বারা, বিয়োগ 2 নাম্বারকে গুণন করবো 5 দ্বারা। তাহলে 1 নাম্বারকে 4 দ্বারা গুণন করে 4 4 16X, 4 5 20Y, 4 দ্বারা গুণন করলাম 12, 4 2 8, 128। 5 দ্বারা গুণন করে দিলাম 5 5 25X, 4 5 20Y, তাহলে 3 5 15, 5 একে 5, 155। তাহলে আমরা যদি মাইনাস করে দিই, মাইনাস করে দিই, মাইনাস করে দিই, 16 আর হচ্ছে 25, তার মানে কত আসে? 9X, 128 আর হচ্ছে 55। তাহলে আমাদের বিয়োগ করলে কত চলে আসতেছে? 25 26 27, 27। তার মানে এক্স এর মান চলে আসে হচ্ছে 3। এক্স এর মান 3। এখন যে কোনো একটা সমীকরণে বসাই দিলে তো মনে হয় ওয়াই এর মানও আসে, হ্যাঁ না? না, জি স্যার। এখন আর কিছু বলার নাই তো। ফ্রম 1 1 নম্বর সমীকরণে যদি চলে যায়, তাহলে 4 ইন্টু এক্স এর মান 3 যোগ 5y ইকুয়াল টু 32। তাহলে এখান থেকে ওয়াই এর মান 32 থেকে 3 4 12 বাদ দিলে 20, 20কে 5 দ্বারা ভাগ করে দিলে 4, তার মানে ওয়াই এর মান চলে আসে 4। এক্স এর মানও পাইছেন, ওয়াই এর মানও পাইছেন, উত্তর কমপ্লিট। এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 4। দেখেন এখন ক্লিয়ার স্যার? এক নংকে 4 দ্বারা এবং 2 নংকে 5 দ্বারা স্যার গুণ কেন বলা হচ্ছে স্যার? জানি না, ভালো লাগছে ওই জন্য করছি রে। স্যার আমার তো স্যার ভালো লাগছে না স্যার। কে আমরা কারে আউট করে দিতে চাইছিলাম বল? ওয়াই কে আউট করে দিতে চাইছিস না তোরা? এটা অপনয়ন করছে। তাহলে এই দুটারে আমরা কি করছি? ওয়াই কে সেম বানাইছি। তাহলে ওয়াই রে সেম বানাইতে গেলে 7 দ্বারা গুণন করলে 20, এটারে 5 দ্বারা গুণন করলে 20। তখন আমরা দুটা মাইনাস করে দিছি, দুটা ওয়াই চলে গেছে। এখন বুঝতে যাও। এখন বুঝছিস? ওকে, সারলাম তাহলে 8 নাম্বার। জি স্যার। ওকে, নয় নাম্বারে চলে যাই, দেখি কি বলতেছে। ডেভিড সাহেব কি করলো? ইনভেস্ট সার্টেন অ্যামাউন্ট ইন 3 ডিফারেন্ট স্কিম A, B and C উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট 10%, PA মানে পার অ্যানাম, পার অ্যানাম মানে বাৎসরিক, 12% পার অ্যানাম অ্যান্ড 15% পার অ্যানাম। 3টা স্কিমে টাকা ইনভেস্ট করছে। A রেট 10%, B রেট 12% আর C রেট হচ্ছে 15%। পরে বলতেছে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাকুয়ার্ড
ইন 1 ইয়ার ওয়াজ 3,200 টাকা। 1 বছর পরে টোটাল ইন্টারেস্ট আমাদের আসছে 3200 টাকা। তারপরে বলতেছে অ্যান্ড দ্য টোটাল ইনভেস্টেড ইন স্কিম সি ওয়াজ 150% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্ট ইন স্কিম এ। স্কিম এতে যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা 150% করলে সি এর টাকা আসবে। স্কিম এতে যে টাকাটা ইনভেস্ট করা আছে সেই টাকাটা 150% করলে আমরা কার টাকা পাবো? সি এর টাকা। আবার পরে বলতেছে অ্যান্ড 240% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্ট ইন স্কিম বি। বিতে যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা 240% করলেও কার টাকা আসবে? সি এর টাকায়। কারণ অ্যান্ডে কথা বলা হচ্ছে, সব কথা হচ্ছে কাকে নিয়ে? সিকে নিয়ে। সির টাকাটা এর টাকা 150%, সির টাকাটাই বির টাকাটা 240%। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? ওকে, তাহলে ফাইনাল কোশ্চেন কি বের করতে বলছে? হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্ট ইন স্কিম বি, অর্থাৎ বিতে আপনি কত টাকা ইনভেস্ট করছেন। তাহলে বিটা কেন? আমরা তো এরটাও জানি না, সি এরটাও জানি না। বলেন জানি? বলেন আমরা কি জানি? না, আমরা জানি না। তাহলে আল্লাহর ওয়াস্তে ধরে নেন। তাহলে প্রথমে আমরা পাইছিলাম যে এর টাকা যা হবে তার 150% সি। তাহলে এর টাকাটাই ধরে নেই। লেট দ্য অ্যামাউন্ট অফ এ, এর টাকাটা কত আমরা জানি না, ধরে নিলাম 100x। সো তাহলে আমরা ধরে নিই যে আমাদের সি এর টাকাটা কত আসবে? দ্য অ্যামাউন্ট অফ সি, সি এর টাকাটা আসবে তাহলে এর টাকাটা 150%। এর টাকা 150% করলে আমাদের কত চলে আসে? 150 অফ এক্স। এটা হচ্ছে সি এর টাকা। এগেইন আবার কোশ্চেনের কথা অনুযায়ী বির টাকা যা হবে তার 240% করলে সি এর টাকা আসবে। তাহলে বি এর টাকা আমরা জানি না, ধরে নিলাম বি। তাহলে এই বির টাকাটা 240% করলে নাকি আমাদের সি এর টাকা আসবে। তাহলে সি এর টাকাটাই হচ্ছে কত? 150x। বির টাকার 240% করলে সি এর টাকা আসবে। সি এর টাকা কত? 150x। তাহলে 150x বসাই দিলাম। তাহলে এখান থেকে বি এর মানটা আমরা 240% ওই পাশে চলে গেলে কি আসবে? 150x ইন্টু নিচে 100, সে 100 উপরে চলে গেল, 240 এখানে আসলো, ভাগ হয়ে গেল। এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা যে বি ইজ ইকাল টু 150x গুণন 100 ডিভাইডেড বাই 240। বোঝা যায়? হ্যাঁ না না? তাহলে এবারে মনে মনে কাটাছেড়া করেন, দেখেন কত চলে আসে। 0 0 কাটাকাটি করেন, 2 দ্বারা ভাগ করেন 12, 2 দ্বারা ভাগ করেন 5, আবার নিচে 12, 12 দ্বারা 150কে ভাগ করেন, ভাগ করে বলেন কত চলে আসে? 125/2। হ্যাঁ, গুড, 125x ডিভাইডেড বাই 2। থ্যাংক ইউ। তাহলে এখন বলেন এর টাকা কত পাইছেন? এর টাকা কত? 100x। গুড। সি এর টাকা কত? 150x। আর তখন বি এর টাকা কত? 125x। 125x ডিভাইডেড বাই 2। হ্যাঁ না না? এটা তো মনে হয় আমাদের গল্প তো প্রায় 90% কমপ্লিটই হয়ে গেছে। এখন এই টাকাগুলোরই 10%, 12% আর 15% করে আমার টোটাল আসা লাগবে হচ্ছে 3200 টাকা। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? গুড। তাহলে আসেন আমরা এক্স এর মানটা একটু দেখতে চাই। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন এর টাকা কত? 100x। 100x এর কত পার্সেন্ট? 10%। 10% যোগ বি এর টাকা হচ্ছে আমাদের কত ছিল? 125x ডিভাইডেড বাই 2। এটারই কত পার্সেন্ট? 12%। 12/100 যোগ সি এর টাকা হচ্ছে আমরা কত পাইছি? 150x। 150x এর কত পার্সেন্ট ছিল? 15%। 15 ডিভাইডেড বাই 100। এইটাই ইকুয়াল টু কোশ্চেনের কথা অনুযায়ী 3200 টাকা। হ্যাঁ না না? জি স্যার। আচ্ছা, আমরা এই জায়গাটায় 100 100 100 সবগুলো 100 যদি এই পাশে নিয়ে যাই, এটা ভাগ করে দিলাম, 2 দ্বারা 6 আসলো, থাকুক। এটা সবগুলোর নিচে লসাগু 100 ওই পাশে চলে গেলে আমাদের কি চলে আসে? 3200 গুণন 100। হ্যাঁ না না? ঠিক আছে? বুঝিনি স্যার। স্যার 132 আমার আর কিছু বলার নাই রে। এই যে 100 100 100 যদি লসাগু করি, এটা মনে মনে চিন্তা কর, ভাগ করে এখানে 6 আছে, থাকুক। এটা এই তিনটা 100 লসাগু করে ওই পাশে পার করে দিছে, তাহলে গুণন হয়ে যায় না? জি স্যার। তাহলে এখন এখানে কে থাকলো? 100 গুণন এটা 1000x যোগ 125 গুণন 6 করলে আমাদের কত চলে আসে?
600 আর এইদিকে হচ্ছে 100, 700, কত 725 নাকি? 6 গুণন 125 করলে কত হয়? 725 না? 725 হ্যাঁ, যোগ 150 গুণন হচ্ছে 15, 15 গুণন করলে কত হয়? 225। তার মানে 225 মানে 2250 অফ এক্স, হ্যাঁ না? তাহলে এখন যোগ করতো ভাই, কি দাঁড়ায়? 2250, 725 আর 1000 যোগ করলে কত চলে আসে? 2250, 725 আর 1000 যোগ করলে দেখি কার কত চলে আসে। 3975 এত এক্স মানে হচ্ছে 3200 গুণন হচ্ছে 100। তাহলে এক্স এর মান আমরা কত বলবো? 3200 গুণন 100 ডিভাইডেড বাই 3975, হ্যাঁ না? তাহলে এবারে কাটাছেড়া করলে তো মনে হয় আপাতত এক্স এর মানটুকু আসে নাকি? তাও এখানে কাটাকাটি না করলেও চলবে, কারণ এখনো তো কাজ শেষ না, কারণ বের করতে বলছে কারটা, বিয়েরটা। তাহলে বিয়ের অ্যামাউন্ট কত ছিল? বিয়ের অ্যামাউন্ট 125x/2। তাহলে আমরা একটু যদি বলে দেই যে ফাইনালি দ্য অ্যামাউন্ট অফ বি, ওখানে আর লেখার জায়গা নেই, এখানে লিখলাম ইকুয়াল টু 125 ইন্টু এক্স। তাহলে এক্স এর মান তো হচ্ছে এইটা, ডিভাইডেড বাই কত ছিল? 2। তাহলে এক্স এর মান হচ্ছে কত? 3200 গুণন 100 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 3900 কত 75। এই তো মনে হয় লাস্ট ক্যালকুলেশন নাকি? জি স্যার। তাহলে এবারে বসে বসে কি করব? নাকে তেল দিয়ে আপাতত ঘুমালেই চলবে। কত হয়? কাটাকাটি কর ভাই, এবারে আমার আর কিছু বলার নাই। কত চলে আসে? পাঁচ হাজারের মতন আসার কথা। হুম, 5031.44 নাকি 5000ই? কত আসতেছে অ্যান্সার? ভগ্নাংশ আসতেছে? স্যার 5031.44 আসছে স্যার। 5031.44। ওইদিকে আমাদের কত ছিল? ওইটা কি ঠিক ছিল? 1725, 2250, 3975। আচ্ছা, আমরা ক্যালকুলেশনে কোথাও ভুল করছি নাকি? এখানে 750 হবে। 725 লেখা হয়েছে তাই না? এই যে এই জায়গাটা, তাই তো বলি, এই যে এই জায়গাটার ক্যালকুলেশনে ভুল করে ফেলছি। এটা 725 না তো, 6 দ্বারা 125কে গুণন করলে 750 হয়। ঠিক আছে, এটা কত আসবে? 750। তার মানে 3975 না, এটা কত আসবে? 4000। কত? 4000 হবে না? যোগ করে দিলে 4000 হয়তো নাকি? 4000। তাহলে 4000 দ্বারা এখানে ভাগ হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেশনে ভুল করে ফেলছি। তো 1 2 1 2 3 4, তাহলে 4 8 32 কত আসে? 80। তাহলে এক্স এর মান হচ্ছে কত চলে আসে? 80-র মতন আসে নাকি? এখন ঠিক আছে, এখন স্যার 5000 স্যার। হ্যাঁ, 80। তাহলে এখানে 125 ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে 125 গুণন হচ্ছে 80। তাহলে এখানে কত চলে আসে? 5000। এই জায়গাটা আমরা ভুল করছিলাম। 6 গুণন 125 ভুল করে 725 লিখে ফেলছে। 725 না তো, 750।
তাহলে 750, 2250 আর 1000 যোগ করে দিলে আসে হচ্ছে 4000 এক্স। 4000 এক্স এর মানে এটা আসলে এক্স এর মান কাটাকাটি করলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 80 পাই। তাহলে এক্স এর মান 80, তাহলে এক্স এর মান 80 যদি বসাই দিই 125/2 গুণন এক্স, তার মানে কাটাকাটি করলে আসে 5000। এই সেই অ্যান্সার আসবে 5000। তাই তো বলি যে দশমিক তো আসার কথা না। এখন কি ক্লিয়ার করা গেল কিনা? ক্লিয়ার। তাহলে 9 নাম্বারটা কি ছাড়লাম, গেল। 10-এর দিকে একটু আসি। 10 এই অঙ্কটা ওই একবারই আসছিল, আর পৃথিবীতে আসে নাই, ঠিক আছে, ওই একবারই আসছে। এইটা খুব বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা পুরাটাই একটা ম্যানুয়াল কোশ্চেন। কি বলছে, একজন ম্যান সে ডিপোজিটেড করছে 5000 টাকা অ্যাট দ্য 5% অ্যানুয়াল ইন্টারেস্ট ফর 6 মান্থ। 5000 টাকা ইনভেস্ট করছে বাৎসরিক 5% হারে, কিন্তু 6 মাসের জন্যে। তাহলে বলেন বাৎসরিক 5%, তাহলে সেমিনুয়াল রেটও কি 5%-এ হবে, নাকি সেমিনুয়াল রেট অর্ধেক হয়ে যায়? অর্ধেক হয়ে যাবে স্যার। অর্ধেক হবে। অর্ধেক হয়ে যাবে, গুড। তাহলে আমরা একটু বলি সেমিনুয়াল রেট কত। 2.5 হ্যাঁ, ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে দ্য সেমি অ্যানুয়াল রেট ইকুয়াল টু 5% ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2.5%, 2.5%। 2 নম্বর সেন্টেন্স কি বলতেছে, ইন এভরি 6 মান্থ, প্রত্যেক 6 মাস পর পর হি উইথড্র 500 টাকা, সে 5000 টাকা করে 500 টাকা করে উঠাইছে। কোথায় থেকে? ফ্রম হিজ প্রিন্সিপাল, তার মূল টাকা থেকে, এবং সে আরও পাইছে হচ্ছে কি ইন্টারেস্ট আর্ন, অর্থাৎ যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটার উপরে সে ইন্টারেস্ট পাবে। তাহলে এখন বলতেছে কি যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট হি রিসিভ, তাহলে সে টোটাল কত টাকা ইন্টারেস্ট পাইছিল এইটা এখন আপনি বের করে দেখান। তাহলে এখন প্রথম কথা যে আমি প্রথমে ইনভেস্ট করছিলাম কত, 5000 টাকা, তাহলে ইন্টারেস্ট কত আসছে, সো দ্য টোটাল ইন্টারেস্ট, আমি 5000 টাকার উপরে প্রথম 6 মাসে ইন্টারেস্ট পাইছিলাম 2.5%, প্লাস 6 মাস এটা ইউজ হইল, 6 মাস পরে মূল টাকা থেকে আমি 500 টাকা উঠাই ফেলছিলাম, তাহলে আমার হাতে আছে কত, 4500, এটার উপরে পাইছি আবার 2.5%, প্লাস আবার 6 মাস পরে এখান থেকে 500 টাকা উঠাইছি, 4000 টাকা ছিল, তার উপরে পাইছেন 2.5 মাস, পরে 6 মাসে আবার 500 টাকা উঠাইলে 3500, এটার উপরে পাইছেন আপনি 2.5%, আবার 6 মাস পরে 500 উঠাই দিলে 3000 থাকলো, 3000-এর উপরে 2.5% পাইছেন, আবার 6 মাস পরে 500 উঠাইছেন, তাহলে আমাদের 2500 টাকার উপরে পাইলেন 2.5%, আবার 6 মাস পরে 500 উঠাইছেন, তাহলে 2000 টাকার উপরে থাকলো 2.5%, আবার 6 মাস পরে এখান থেকে 500 টাকা উঠাইছেন মূল টাকা থেকে, থাকলো 1500 টাকা, 1500 টাকার উপরে পাইছেন 2.5%, আবার 6 মাস পরে 500 উঠাইলে 1000 টাকা ছিল, তার উপরে পাইছে 2.5%, তার আবার যদি 6 মাস পরে এখান থেকে 500 উঠাই দেই, ফাইনালি আমার থাকলো 500, এর উপরে পাইছেন 2.5%, তার 6 মাস পরে আবার 500 উঠাইলে কোনো মূল টাকা নাই, জিরো হয়ে গেছে, তাহলে 0 টাকা তো আর কোনো টাকাই পাবো না। তাহলে এই হচ্ছে আমার ইন্টারেস্ট, যেটাকে যদি ছোট করতে চান সর্বোচ্চ কি করতে পারি, 2.5% যদি কমন নিয়ে নেন, তাও ওই ঘুরায় ফেরায় 5000 যোগ 4500, 4000, 3500 যোগ হচ্ছে 3000 যোগ 2500 যোগ 2000 যোগ 1500 যোগ হচ্ছে আমাদের 1000 যোগ 500, এই হয় সর্বোচ্চ গেলে। এই জন্যে বললাম যে এটা ফাইজলামি টাইপের কোশ্চেন, ওই কোশ্চেন একবারই আসছিল। তাহলে পুরা টাকা যোগ করে দেখেন তো কত আসে, 5000, 4500, 4000, 3500, এরকম যদি আমরা 500 পর্যন্ত যোগ করে দেই, তাহলে দেখেন আমাদের কত চলে আসার কথা, আই থিঙ্ক 27500 টাকার মতন আসার কথা। এই 27500 টাকাটার যদি আপনি 2.5% করেন, তাহলে আপনার ইন্টারেস্ট আসার কথা 687.5, 687.5 টাকা আসবে হচ্ছে আপনার ইন্টারেস্ট। এই সেই ইন্টারেস্টে হচ্ছে 687.5 টাকা, অ্যান্সার এটাই 687.5। এটা পুরাটাই ম্যানুয়াল অঙ্ক, কোনো উপায় নাই, আর কোনো উপায় টুপায় নাই।
ক্লিয়ার কিনা? কেউ আছে চা খাও। ঠিক আছে সবাই? জি স্যার। গুড। তাহলে 10 নম্বরকে ছেড়ে দেওয়া যায়? জি স্যার। আসেন তাহলে 10 নম্বরে গল্প টল্প কমপ্লিট। এবারে আমরা একটু 11 নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করি। 11 নম্বর কি বলছে? এ ম্যান ডিপোজিটেড 1000 টাকা, 1000 টাকা সে ডিপোজিট করছে ইন এ ব্যাংক অ্যাট 8% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কম্পাউন্ডেড বোঝা গেছে, এবারে অঙ্ক কিন্তু কম্পাউন্ডিংয়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার, তৃতীয় বছর শেষে, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট? ইনক্লুডিং ইন্টারেস্ট মানে কি ভাই? অ্যামাউন্ট হ্যাঁ, অ্যামাউন্টস। গুড। ইনক্লুডিং ইন্টারেস্ট বলতে বোঝানো হয়েছে সুদ সহ। তাহলে সুদ সহ যে অ্যামাউন্ট সেটাকেই তো আমরা কি বলি? সুদ আসল। তার মানে সহজ কথা, সুদ আসলের মান আমাদের বের করতে বলছে। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে এখন আসেন আমরা কি কি জানি সেই গল্পগুলো একটু বলে দিয়ে আসি। উই নো দ্যাট এ ইজ ইকাল টু কি হয়? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ না? জি স্যার। হিয়ার এ মানে ইন্টারেস্ট, সরি অ্যামাউন্টস কত আমরা জানি না, এটাই বের করব। পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল দেওয়াই আছে কত? 1000। আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আমি আর লিখতেছি না কিন্তু, কত? 8%। তাহলে 8% মানে 8/100, তার মানে কত চলে আসে? 2/25। হ্যাঁ না? 4 দ্বারা ভাগ করলাম, 4 দোকানে 1, 4 25 100। আর টাইম দেওয়া আছে, টাইম পিরিয়ড কত? 3 বছর। তাহলে এখন আমাদের কাহিনী শেষ। নাও ইকুয়াল টু পি এর মান 1000, 1 প্লাস আর এর মান হচ্ছে 2/25, পাওয়ার হচ্ছে কত আমাদের? 3। তাহলে ইকুয়াল টু 1000 আসে থাকলো 25 আর 2 27, 27/25 পাওয়ার 3। তার মানে ফাইনালি আমরা চেহারা যদি দেখি তাহলে 27/25 কয়বার আসবে ভাই? কয়বার আসবে 27/25? 3 বার। এটাই কাটাছেড়া করেন। হ্যাঁ, এটাই এখন কাটাছেড়া কাজ। এতটুকুর জন্য 5 নাম্বার। এইদিকে কিন্তু কিছুই নাই, দেখেন এইদিকে একদম সহজ সাপটা জিনিস। শুধু এই ক্যালকুলেশনটুকুর জন্যই মূলত হচ্ছে আপনার 5 নাম্বারটা। ঠিক আছে, এতটুকু কি বোঝা যাচ্ছে কিনা? দেখেন এই যে ক্যালকুলেশনগুলো, মনে করেন যে অঙ্ক ছোট, কিন্তু দেখবেন যে ক্যালকুলেশনগুলো কি হয়ে গেছে? লম্বা চড়া হয়ে গেছে। এইগুলোর জন্যই হচ্ছে কাহিনী টাইনি করে। এটাই আপনার চলে আসবে 1259.71 এরকম চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্টসের মান আমরা পেয়ে গেছি 1259.71, এটাই উত্তর। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। তাহলে 11 কি গেল? গেল। 12 কি বলতেছে? এ সাম অফ মানি অ্যামাউন্টস টু 6690 আফটার 3 ইয়ার্স। 3 বছর পরে সুদে আসলে কত হয়েছে ভাই? সুদ আসলে আমাদের হয়েছে 6690। হ্যাঁ না? আর পরে বলতেছে অ্যান্ড টু 10,035 আফটার 6 ইয়ার্স। 6 বছর পরে আবার হয়েছে কত? 10,035। 10,035। এরকম একটা অঙ্ক আমরা একটু আগে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে করছিলাম, যে ওই যে সুদ আসলে হয়েছিল এত, এইটার এত হয়েছিল, মনে আছে? জি স্যার। তাহলে আমাদের ফাইনালি এই কোশ্চেনে কি জানতে চাচ্ছে বলেন তো? প্রিন্সিপাল আসল। আসল আসল কত স্যার? হ্যাঁ, সাম মানে হচ্ছে কি? সাম মানে হচ্ছে আমাদের মূল টাকাটা, আসল টাকাটা কত, এটাই হচ্ছে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। তাহলে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে সুদ আসলে। তাহলে সুদ আসলের রুলস কি সেটা একটু বলে দেন, আমরা একটু আগে লিখছিলাম। উই নো দ্যাট, হ্যাঁ, এ ইজ ইকাল টু কি হয়? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই জায়গাটায় আমি আর লিখলাম না, এ মানে পি মানে আর মানে এন মানে লিখে দিবেন। প্রথম তথ্য, ফার্স্টলি সুদ আসলে টাকা কত? 6690। কয় বছর পরে ওটা বলছিল? 3 বছর পরে। তার মানে পি এর মান পি, 1 প্লাস আর এর মান আর, এন এর মান হচ্ছে 3। এটাই ইকুয়াল টু হচ্ছে 6600 কত ছিল? 90। সেকেন্ডলি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেন, থাক।
সেকেন্ডলি দ্বিতীয় তথ্য অনুযায়ী পি এর মান পি, 1 প্লাস আর এর মান আর, এন এর মান এবারে বলছে 6 বছর। এইটার সুদ আসলে টাকা বলছে হচ্ছে 10,000 কত, 10,035 টাকা। 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমাদের এখানে তাকাই দেখেন ভেরিয়েবল কয়টা, দুইটা। সমীকরণ কয়টা, দুইটা। আল্লাহর হস্তে যেটা খুশি সেটারই তো মান বের করা যায়। আমাদের দরকার কার মান, গুড। তাহলে পি তো গুণন অবস্থায় আছে। চলেন তাহলে আমরা একটা কাজ করি, 2 নাম্বার ভাগ 1 নাম্বার করে দেই, যেহেতু 2 নাম্বার বড় 1 নাম্বার ছোট। তাহলে ওই পাশে আমাদের কি থাকলো, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 6, আর ওইটার উপরে থাকলো তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 3। এখানে ছিল হচ্ছে 10,035 আর ওইদিকে ছিল 6,690। তার মানে পি পি কাটাকাটি গেল, 3 আর 3 চলে গেল। তার মানে আমরা ফাইনালি 1 প্লাস আর টু দি পাওয়ার 3 মান যা আছে তাই থাকলো, 1035 ডিভাইডেড বাই 6,690। বলা যায় কিনা? তাহলে 1 নম্বর সমীকরণের দিকে তাকান, ফ্রম 1 1 নম্বর সমীকরণ। এই 1 প্লাস আর টু দি পাওয়ার 3 মানটা কি আমরা এখানে বসাই দিতে পারি না, যে পি ইন্টু তাহলে 10,035 6,690 ইকুয়াল টুই হচ্ছে আমাদের কত ছিল, 6,690। হ্যাঁ না? ঠিক আছে এতটুকু? তাহলে তো মনে হয় এখন শুধু ডানে বামে ক্যালকুলেশন করলে আমাদের কাজটা কমপ্লিট। হ্যাঁ না? তাহলে এখন আমরা এখান থেকে পি এর মানটা কি বলতে পারি, 6,690 ইন্টু 6,690 ডিভাইডেড বাই 10,035। এইটাই কাটা সেরা করেন, দেখেন আসার কথা 4,460 টাকা। এই সেই উত্তর, তাহলে মূল টাকা 4,460। এই অঙ্ক আসলে কিন্তু এতটুকুই, এটাই অঙ্ক, আর কিচ্ছু না। মূল জায়গাটা হচ্ছে এতটুকুই। ঠিক আছে? স্যার আমরা 2 নম্বরকে 1 নং করে ভাগ করলাম কেন স্যার? মন চাইছে তাই, ভাল লাগতেছিল রে, ওই জন্য ভাগ করে দিছে। কি রে তোরে একটু আগে কি বললাম, এটা বড় আর এটা ছোট না, বড়টারে ছোটটা দ্বারা ভাগ করে দিছে, তাহলে পি পি কাটাকাটি হয়ে গেছে না? জি স্যার, তাই কাটাকাটি হয়েছে, কিন্তু ভাগ কেন করলাম স্যার? তা কাটাকাটি কেমনে করবি রে, পি এখানে গুণন পি এখানে গুণন, তাহলে পি আউট করবি কেমনে? গুণন অবস্থায় থাকলে আউট করা হয় কেমন করে রে? হ্যাঁ বলতো, আমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে এটা গ্রীষ্মকাল কিন্তু রে, তোর কোশ্চেন শুনে ঠান্ডা লাগতেছে না আমার? স্যার আমার তো স্যার গরম লাগতেছে স্যার। এই গাধা, এক্স গুণন 3p, আর যদি বলা হয় এক্স গুণন আমাদের 4 ধরলাম হচ্ছে ওয়াই, এই এক্স কেমন করে আউট করা যায়? কি করলে এক্স আউট হবে রে দুইটা জায়গা থেকে? এক্স কেমন করে আউট করে দেওয়া যায়? ভাগ করে স্যার। তো এটা কেমনে বুঝলি ভাগ করে? তাহলে এখানেও তো পি গুণন আর পি গুণন ছিল, তাহলে আমরা পি দুটাকে আউট করছি কেমনে? ভাগ করে। জি স্যার। তো ওটা তো ডানেরটা তো ভালোই বুঝলি, তাহলে এটা কেন বোঝা যাচ্ছে না? জিনিস তো একই তোরে ভাই, এইদিকে তাকা তাহলেই তো হয়ে যায় রে। মাইনাস ছিলাম এই কারণে বলতেছি আর কি, এখানে মাইনাস কেন করলাম। গুণন অবস্থায় আছে না, পি তো দুটো জায়গায় গুণন না, গুণন থাকলে আউট করতে হয় কেমন করে? ভাগ করে। ভাগ থাকলে আউট করতে হয় গুণন করে, যোগ থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ থাকলে যোগ করতে হয়, তাহলে তো আউট হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন কি ছাড়া যাবে? জি স্যার। গেল 12 নম্বর। 13তে আসি। এ সাম অফ মানি বিকামস 8 টাইম ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। একটা নির্দিষ্ট পরিমাণের টাকাটা আমার 8 গুণন হয়ে গেছে 3 বছরে সরল চক্রবৃদ্ধি সুদে। হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 16 টাইম? যদি এই টাকাটা 16 গুণন হইতে চায় তাহলে আমাদের কত সময় লাগবে? প্রথম কথা, আমাদের মূল টাকা কত আমরা কি জানি? মূল টাকা কত আমরা কি জানি? জানি না। ইন্টারেস্ট রেট কত আমরা কি জানি? না স্যার। না, তাহলে আল্লাহর রাস্তে ধরে নিই, আমরা জানি না এটা। লেট দ্য সাম ইকুয়াল টু পি অ্যান্ড দ্য রেট ইকুয়াল টু ধরে নিলাম আর পার্সেন্ট। দুইটা ইনফরমেশন। প্রথমে ফার্স্টলি প্রথম তথ্য অনুযায়ী আমাদের কি হবে তার আগে সূত্র তো দরকার। এই বিকামস মানে কি হয়ে যাওয়া না? ওই যে পুরাতন জিনিস, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ আসল কি হয়? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন।
এ মানে পি মানে আর মানে এন মানে কাহিনীগুলো আমরা লিখে দিলাম। এইবার আমরা বলি ফার্স্টলি প্রথম তথ্য অনুযায়ী 8 গুণন হয়ে গেছে মানে এর মান 8p, পি এর মান পি, 1 প্লাস আর এর মান আমরা জানি না, আর এর মান আরই আছে আমাদের, এন এর মান আমরা জানি হচ্ছে 3, হ্যাঁ না? তাহলে এই দুটা কাটাকাটি করলে কি 1 প্লাস আর টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 বলা যায়। তাহলে 1 প্লাস আর ইকুয়াল টু 8-এর ঘনমূল করলে আমাদের কত চলে আসে? ফাইন, তার মানে আমরা এখান থেকে আর এর মান কত বলতে পারি? 1, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডলি দ্বিতীয় তথ্য অনুযায়ী এবারে বলছে আমাদের 8 গুণনের জায়গায় 16 গুণন হওয়া লাগবে। তাহলে 16 গুণন হওয়া মানে কত? 16p, পি এর মান পি, 1 প্লাস আর এর মান আমরা জানি না, এন এর মান এইবারে মনে হয় আমাদের কি করা লাগবে? বের করা লাগবে। তাহলে এন এর মানও আমরা জানি না। এখন বলেন এই যে একটু আগে আগে আর এর মান পাইছিলাম সেটাই কি এখন বসানো যায় না? তাহলে পি পি কাটাকাটি গেল, থাকলো 16 ইকুয়াল টু 1 প্লাস 1 এর পাওয়ার এন। তার মানে 16কে আমরা 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? 4, আর 2 টু দি পাওয়ার এন। সূচক কি বলে? ভিত্তি সেম হইলে পাওয়ার দুইটা সেম হইতে বাধ্য। তার মানে এন এর মান 4। তাহলে আমরা বলতে পারি টাইম পাওয়া গেছে। কয় বছর লাগবে ভাই 16 গুণন হইতে? 4 বছর। শেষ। ফাইনালি দ্য টাইম ইকুয়াল টু 4 ইয়ার্স, অ্যান্সার 4 ইয়ার্স। দেখেন সিম্পল তথ্য, আর কিচ্ছু নাই, শুধু ফরম্যাট দিয়ে কাজ কমপ্লিট। দুইটা সমীকরণ, ডাবল সমীকরণের কাজ। ক্লিয়ার কিনা এবার একটু বলেন। জি স্যার ক্লিয়ার। চলো 13 কি বোঝা গেল? তবে সাম যদি স্যার আমরা পি না দেয় 100x করতাম তাহলে স্যার অঙ্কটা কি বড় একই, হ্যাঁ একটু খালি লম্বা হইতো ভাই, উত্তর একই আসতো, সেম উত্তর আসবে। ক্লিয়ার? ওকে, ছেড়ে দিব তাহলে এটা 13। জি স্যার। আসেন তাহলে 14তে। An amount of money is invested in a savings account. সেভিংস অ্যাকাউন্টে আপনি কি করছেন? একটা নির্দিষ্ট পরিমাণে টাকা ইনভেস্ট করছেন। অ্যাকাউন্ট ফর কত ইয়ার্স? 2 ইয়ার্সের জন্য। পরে বলতেছে ইজ ইনক্রিজ বাই 420 টাকা, 420 টাকা বেড়ে গেছে। আচ্ছা, যে টাকাটা বেড়ে যায় তাকেই তো আমরা কি বলি? ইন্টারেস্ট, তাই না? তাহলে এই টাকাটাই হচ্ছে আমাদের ইন্টারেস্টের টাকা। কয় বছরে? 2 বছরে। আপনার অ্যানুয়াল কম্পাউন্ডিং অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, অর্থাৎ বাৎসরিক 10% চক্রবৃদ্ধি হার সুদে। কি বের করতে বলছে? হোয়াট দ্য অ্যামাউন্ট ইন টাকা ইনভেস্টেড ইনিশিয়ালি। ইনিশিয়ালি ইনভেস্ট করা হয়েছিল কত টাকা? জানি না, ইনভেস্ট করছি কত টাকা। তাহলে আমরা বলে দিই লেট দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কত টাকা? আমরা পি টাকা ধরে নিলাম। ইনভেস্টমেন্ট তো পি দ্বারাই আমরা সাধারণত ধরি। উই নো দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্টের কোন সূত্র লাগবে? ইন্টারেস্টের। তাহলে আই ইকুয়াল টু কি হয়? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখন এখানে ডিক্লারেশন আই পি আর এন, আল্লাহর ওয়াস্তে ডিক্লারেশন দিবেন। দেওয়ার পরে এবারে চলে আসেন, নাও আমরা একটু মানগুলো বসাইতে চাই। আয়ের মান বলে দিছে কোশ্চেন, কত? 420 টাকা। পি এর মান পি, 1 প্লাস আর এর মান তারা আমাদেরকে কি বলে দিছে না? আর এর মান কত পার্সেন্ট? 10%, 10/100। এন এর মান তারা বলে দিছে কয় বছর? 2 বছর। পাওয়ার 2 বিয়োগ কি আসবে? 1। তাহলে দেখি তো আমাদের কত চলে আসে। 420 ইকুয়াল টু পি ইন্টু 0 0 কাটাকাটি করলাম, 1/10 মানে 10 গুণন 1, 10 যোগ 1 11, 11/10। তাহলে 11/10 এর পাওয়ার 2 বিয়োগ হচ্ছে 1। 420 ইকুয়াল টু পি ইন্টু 121 ডিভাইডেড বাই হচ্ছে কত আমাদের? 100 বিয়োগ 1। 121 থেকে 100 বাদ দিলে হয় 21। তার মানে 420 ইকুয়াল টু পি ইন্টু 21 ডিভাইডেড বাই কত? 100। তাহলে এখান থেকে পি এর মান 21 দ্বারা ভাগ করলাম 20, 20 আর 100 গুণন করলাম 2000। পি এর মান 2000, অ্যান্সার এটাই বের করতে বলছিল। মূল টাকা কত বা ইনভেস্টেড অ্যামাউন্ট কত? ক্লিয়ার কিনা স্যার স্যার? নামের পরে যে 420 লিখছেন, ওই পরের লাইনে যদি আমি স্যার যে 420 ইকুয়াল টু পি ইন্টু 21/100 লিখি একবারে, 21/100 আর পরের লাইনেই। একবারে পরের লাইনে, মানে এটার পরের লাইনে এটা? হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ চলবে, সমস্যা নাই তো।
ঠিক আছে, লিখতে পারবেন আপনি যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারেন 100% চলবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ওকে, তাহলে বলেন এটা কি ক্লিয়ার? 14 ক্লিয়ার। 14 গবেষণা শেষ। জি স্যার। আসেন তাহলে আমরা একটু 15 গবেষণাতে যাই। কি বলছে? A sum of 1260 is borrowed from a money lender at 10% per annum compounded annually. 1260 টাকা আমরা ধার করছিলাম মানি লেন্ডারের কাছ থেকে 10% বাৎসরিক চক্রবৃদ্ধি হার সুদে। If the amount is to be paid into 2 equal annual installment, দুইটি সমান বাৎসরিক ইনস্টলমেন্টে, তার মানে কয় বছর ইউজ হয়েছে বলেন তো? 2 বছর। 2 বছর। তাহলে আগে চলেন এটাই বের করি যে 1260 টাকা 10% হারে 2 বছরের জন্য নিলে টোটাল শোধ করা লাগবে কয় টাকা, এটা আগে দেখা দরকার না? চলেন আগে ওটাই বের করি, পরে চিন্তা পরে করি আমরা। উই নো দ্যাট, আমরা জানি, কি জানি, সুদ আসল ইকুয়াল টু কি হয়? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। হিয়ার এ মানে পি মানে আর মানে এন মানে কাহিনী লিখে দিয়েন, মানগুলো লিখে দিয়েন। তাহলে এখন আমরা বলতে পারি নাও এ মানে সুদ আসলের টাকা কত জানি না, পি এর মান আমরা জানি কত 1260 বলেই দিছে, 1 প্লাস আর এর মানও তারা বলে দিছে 10%, 10/100, পাওয়ারও তারা বলে দিছে 2 পাওয়ার 2। তার মানে আমরা এ ইকুয়াল টু 1260 ইন্টু 0 0 কাটাকাটি করলে ওই সেই 121 ডিভাইডেড বাই 100 আসে কিনা? হ্যাঁ না? তাহলে এখন আমাদের ক্যালকুলেশন দরকার 1260 গুণন 121 ডিভাইডেড বাই হচ্ছে কত? 100। তাহলে কাটাছেড়া করেন, কাটাছেড়া করলে দেখেন আসার কথা মনে হয় 1524.6, এরকম আসার কথা 1524.6। তাহলে এখন বলেন এই টাকাটা কি? এই যে 1524.6, অর্থাৎ এই টাকাটাই তো শোধ করার কথা ছিল, হ্যাঁ না? কিন্তু আপনি শোধ করতে চাইছেন কিভাবে? এই কথাটা ভালো করে তাকান, কিভাবে শোধ করতে চাইছেন? 2 ভাগে। তাহলে এই টাকা কি একবারে দিবেন নাকি এটা সমান 2 ভাগ হবে? তাহলে আমরা বলে দিই সো দা অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তাহলে 1524.6 টাকা সমান 2 ভাগে হইলে 762.3 762.3 টাকা আমার অ্যানুয়াল ইনস্টলমেন্ট। শেষ অঙ্ক। যদি বলতো একবারে বলেন 1260 টাকা 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধিতে নিলে কয় টাকা শোধ করা লাগতো, তাহলে আমরা বলতাম 1524.6 টাকা শোধ করা লাগতো। কিন্তু ওরা বলছে যে না, আপনি যেটা শোধ করবেন সেটা কিন্তু 2টি সমান বাৎসরিক ইনস্টলমেন্টে, যে টাকাটা আসছে ওইটা 2টা সমান বাৎসরিক ইনস্টলমেন্টে আপনি ভাগ করে দিবেন। তাহলে আমাদের বাৎসরিক ইনস্টলমেন্ট চলে আসছে 762.3। এই হচ্ছে উত্তর। ক্লিয়ার? গুড। তাহলে গেল হচ্ছে কত? 15। তাহলে 15 হ্যাঁ স্যার, শেষ। ও আচ্ছা, এটাই তো শেষ। হ্যাঁ, আরে কমপ্লিট রে আজকে আমাদের গবেষণা কমপ্লিট। তাহলে এখন একটা ধারণা কি আসছে আমাদের? জি স্যার আসছে। আসছে। লেখালেখির কাহিনীগুলো কি খুঁজে পাইছি? রুলসগুলো মজার না যে ভাই এমসিকিউতেও যা রিটেনেও তাই? হ্যাঁ, একই জিনিস, কোনো কাহিনী নাই। বলেই দিছিলাম গত ক্লাসে যে এটার এমসিকিউ এবং রিটেন সেম, কোনো কাহিনী টাহিনী নাই এটাতে। তাহলে আজকে এ পর্যন্ত রাখা যায় ক্লাস? জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। ওকে, ওয়ালাইকুম সালাম। আজকে তাহলে আল্লাহ হাফেজ, এই পর্যন্ত খতম। ভালো থাকবেন। ওকে, ইনশাল্লাহ শেষ। ওখানে মনে হয় রেকর্ড চলতেছে।